ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেমিস্ট্রি মেড ইজি। কেমিস্ট্রি মেড ইজিতে আমার সমস্ত প্রিয় স্টুডেন্টদের স্বাগত। আমি আজকে তোমাদেরকে পড়াতে যাচ্ছি ফিজিক্যাল কেমিস্ট্রির একটা ইম্পর্টেন্ট টপিক ক্লাস 11-এর জন্যে। সেই টপিকটার নাম হচ্ছে থার্মোডিনামিক্স। এটা হচ্ছে ফার্স্ট ক্লাস, মানে প্রথম ক্লাস থার্মোডিনামিক্সের। এই ক্লাসে আমরা ডিটেলস ডিসকাশন করব থার্মোডিনামিক্সের ইন্ট্রোডাক্টরি পোর্শনটা, অর্থাৎ ফার্স্ট লর আগে পর্যন্ত যা আছে সেইগুলো আমরা এই এই আজকের ক্লাসে ডিসকাস করব। ওকে, এবং তার সঙ্গে সঙ্গে 10টা ইম্পর্টেন্ট এমসিকিউ করব নিট এবং জেইর জন্য। ঠিক আছে, তাহলে চলো আজকে এই যে থার্মোডিনামিক্সটা আমি পড়াতে যাচ্ছি, এটা কিন্তু বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম এবং তোমার স্কুলের বা বোর্ডের যে এক্সাম সেখানে কিন্তু খুব ভালোভাবে কাজে লাগবে। তাই সবাইয়ের কাছে একটা অনুরোধ, তোমরা মন দিয়ে ক্লাসটা করো। কোনো কোয়ারিজ থাকলে আমাকে আমার চ্যানেলের কমেন্ট সেকশনে এসে কমেন্ট করো। তোমাদের যা প্রয়োজন আমি সেটা ফার্দার পরের ক্লাসে আমি তোমাদের ক্লিয়ার করে দেব। আর সবার কাছে একটাই অনুরোধ, যদি আমার এই ক্লাস ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং লাইক দিয়ে রাখবে। ওকে, চলো আজকের টপিক থার্মোডিনামিক্স। হোয়াট ইজ থার্মোডিনামিক্স? থার্মো মিনস টেম্পারেচার বা এনার্জি, থার্মাল এনার্জি থেকে আসছে থার্মো কথাটা, এবং ডিনামিক্স মানে তার মুভমেন্ট। ওকে, তাহলে থার্মাল এনার্জি বা হিট এনার্জির যে মুভমেন্ট সেটাকে আমরা বলি থার্মোডিনামিক্স। মানে থার্মাল এনার্জি বা হিট এনার্জির রিলেটেড যে স্টাডি, তার মুভমেন্ট রিলেটেড স্টাডি যেটা আমরা করে থাকি সেটাকে বলবো থার্মোডিনামিক্স। ওকে, চলো থার্মোডিনামিক্স আমরা ডেফিনেশন দেখে নিই। এই থার্মোডিনামিক্স আমরা ফিজিক্স এবং কেমিস্ট্রি দুটোতেই আমরা এই থার্মোডিনামিক পার্টটা করে মানে পড়ে থাকি। কেমিস্ট্রির যে ব্রাঞ্চে আমরা থার্মোডিনামিক্স পড়ি সেটাকে জেনারেলি বলি বা স্পেসিফিক্যালি বলি ফিজিক্যাল কেমিস্ট্রি। Thermodynamics is a branch of chemistry or physics that deals with the study of heat, work and energy. Actually তাহলে থার্মোডিনামিকটা কিসের স্টাডি? না হিট এনার্জি, ওয়ার্ক এবং অ্যানাদার এনার্জি স্টাডি। ইট এক্সপ্লেন দ্য ল গভর্নিং দ্য কনভার্সন অফ হিট ইনটু আদার ফর্মস অফ এনার্জি অ্যান্ড ভাইস ভার্সা। আমরা জানি যে এনার্জি কখনো ক্রিয়েট করা যায় না এবং ডিস্ট্রয় করা যায় না। দিস ইজ কল্ড দ্য কনজারভেশন ল অফ এনার্জি। কিন্তু এনার্জি কি হয়, একটা এনার্জি থেকে ডিফারেন্ট টাইপ অফ এনার্জিতে কনভার্টেড হয়ে যায়। ঠিক আছে, তো আমরা এই থার্মোডিনামিক্স চ্যাপ্টারে কি পড়ব না, এই যে হিট ট্রান্সফার হচ্ছে বা কনভার্সন হচ্ছে, হিট এনার্জি থেকে অন্য এনার্জির কনভার্সন হচ্ছে বা অন্য কোনো এনার্জি থেকে হিট কনভার্সন হচ্ছে, এই রিলেটেড যত ল আছে সেইগুলো আমরা এই থার্মোডিনামিক্স চ্যাপ্টারে পড়ব। ওকে, তাহলে দেখো এই থার্মোডিনামিক্স পড়তে গেলে আমাদেরকে কটা থার্মোডিনামিক্যাল টার্মিনোলজি আমাদেরকে পড়ে রাখতে হবে। ওকে, কি থার্মোডিনামিক্যাল টার্মিনোলজি পড়বো? দেখো তিনটে জিনিস, বা এখানে আমি তিনটে লিখেছি, এটাকে আমরা চারটেও বলতে পারি: সিস্টেম, সারাউন্ডিংস, ইউনিভার্স অ্যান্ড বাউন্ডারি। ওকে, আমি একটা বোর্ড ওয়ার্ক করে দেখাচ্ছি। ঠিক আছে, ধরো সিস্টেম, ধরো আমরা একটা কোনো থার্মোডিনামিক সিস্টেমের কথা বলছি। ঠিক আছে, বা একটা গ্যাসিয়াস সিস্টেমের কথা বলছি। এই গ্যাসিয়াস সিস্টেমটা আমি ধরলাম এইরকম একটা কন্টেনারের মধ্যে কোনো গ্যাসকে আমরা আবদ্ধ করে রেখেছি বা সিল করে রেখেছি। এই যে আমি এটা আঁকলাম, এটা কন্টেনার। কন্টেনারের এই যে পোর্শনটা, এটাকে হচ্ছে পিস্টন বলছি। এই পিস্টনটাকে আমরা জেনারেলি কনসিডার করছি ওয়েটলেস অ্যান্ড ফ্রিকশনলেস পিস্টন। ওয়েটলেস মানে এই পিস্টনটার কোনো ওয়েট নেই ধরে নিচ্ছি, আর এই পিস্টনটা যদি এই কন্টেনার বরাবর ওঠানামা করে দিয়ে এই ইন্টারনাল ভলিউমটা ইনক্রিজ বা ডিক্রিজ করে, সেখানে কোনো কন্টেনারের ওয়ালের সঙ্গে এই পিস্টনের কোনো ফ্রিকশন বা ঘর্ষণ হচ্ছে না, এটা আমরা কনসিডার করে নিচ্ছি।
তাহলে এর মধ্যে যদি কিছু গ্যাস মলিকুল থাকে, ধরলাম এর মধ্যে কিছু গ্যাস মলিকুল আছে, ওকে, এই গ্যাস মলিকুলগুলোর তাহলে নির্দিষ্ট একটা এনার্জি আছে, ইন্টারনাল এনার্জি বলবো সেটাকে। এর ওপরে আমি যদি দিই হিট দিচ্ছি, তাহলে সিস্টেমটা হিট অ্যাবজর্ব করছে। তাহলে আমরা হিট অ্যাবজর্ব করে তার মলিকুলার ইন্টারনাল এনার্জি বাড়ছে বা টেম্পারেচার বাড়ছে, কিছু কিছু চেঞ্জেস আসছে। তাহলে এই যে সিস্টেমটা, এই সিস্টেমটাকে আমরা মানে এই যে থার্মোডিনামিক যে এক্সপেরিমেন্টটা আমরা করছি, যে কন্টেনারের মধ্যে এক্সপেরিমেন্টটা করছি, সেই কন্টেনারটাকে আমরা বলছি থার্মোডিনামিক্যাল সিস্টেম। ওকে, থার্মোডিনামিক্যাল সিস্টেম। তাহলে এই যে ভেতরের পোর্শনটা, এই পোর্শনটা হচ্ছে যে সিস্টেম। ওকে, এই পোর্শনটা হচ্ছে সিস্টেম। আচ্ছা, তাহলে দেখো এইবার এই সিস্টেম বাদ রেখে জাস্ট এ মিনিট। আর সবার কাছে একটাই অনুরোধ, যদি আমার এই ক্লাস ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং লাইক দিয়ে রাখবে। ওকে, চলো আজকের টপিক থার্মোডিনামিক্স। হোয়াট ইজ থার্মোডিনামিক্স? থার্মো মিনস টেম্পারেচার বা এনার্জি, থার্মাল এনার্জি থেকে আসছে থার্মো কথাটা, এবং ডিনামিক্স মানে তার মুভমেন্ট। ওকে, তাহলে থার্মাল এনার্জি বা হিট এনার্জির যে মুভমেন্ট, সেটাকে আমরা বলি থার্মোডিনামিক্স। মানে থার্মাল এনার্জি বা হিট এনার্জির রিলেটেড যে স্টাডি, তার মুভমেন্ট রিলেটেড স্টাডি যেটা আমরা করে থাকি, সেটাকে বলবো থার্মোডিনামিক্স। ওকে, চলো থার্মোডিনামিক্স আমরা ডেফিনেশন দেখে নিই। এই থার্মোডিনামিক্স আমরা ফিজিক্স এবং কেমিস্ট্রি দুটোতেই আমরা এই থার্মোডিনামিক পার্টটা করে মানে পড়ে থাকি। কেমিস্ট্রির যে ব্রাঞ্চে আমরা থার্মোডিনামিক্স পড়ি, সেটাকে জেনারেলি বলি বা স্পেসিফিক্যালি বলি ফিজিক্যাল কেমিস্ট্রি। Thermodynamics is a branch of chemistry or physics that deals with the study of heat, work and energy. Actually তাহলে থার্মোডিনামিকটা কিসের স্টাডি? না, হিট এনার্জি, ওয়ার্ক এবং অ্যানাদার এনার্জি স্টাডি। ইট এক্সপ্লেন দ্য ল গভর্নিং দ্য কনভার্সন অফ হিট ইনটু আদার ফর্মস অফ এনার্জি অ্যান্ড ভাইস ভার্সা। আমরা জানি যে এনার্জি কখনো ক্রিয়েট করা যায় না এবং ডিস্ট্রয় করা যায় না। দিস ইজ কল্ড দ্য কনজারভেশন ল অফ এনার্জি। কিন্তু এনার্জি কি হয়, একটা এনার্জি থেকে ডিফারেন্ট টাইপ অফ এনার্জিতে কনভার্টেড হয়ে যায়। ঠিক আছে, তো আমরা এই থার্মোডিনামিক্স চ্যাপ্টারে কি পড়বো না, এই যে হিট ট্রান্সফার হচ্ছে বা কনভার্সন হচ্ছে, হিট এনার্জি থেকে অন্য এনার্জির কনভার্সন হচ্ছে বা অন্য কোনো এনার্জি থেকে হিট কনভার্সন হচ্ছে, এই রিলেটেড যত ল আছে সেইগুলো আমরা এই থার্মোডিনামিক্স চ্যাপ্টারে পড়বো। ওকে, তাহলে দেখো এই থার্মোডিনামিক্স পড়তে গেলে আমাদেরকে কটা থার্মোডিনামিক্যাল টার্মিনোলজি আমাদেরকে পড়ে রাখতে হবে। ওকে, কি থার্মোডিনামিক্যাল টার্মিনোলজি পড়বো? দেখো তিনটে জিনিস, বা এখানে আমি তিনটে লিখেছি, এটাকে আমরা চারটেও বলতে পারি: সিস্টেম, সারাউন্ডিংস, ইউনিভার্স অ্যান্ড বাউন্ডারি। ওকে, আমি একটা বোর্ড ওয়ার্ক করে দেখাচ্ছি। ঠিক আছে, ধরো সিস্টেম, ধরো আমরা একটা কোনো থার্মোডিনামিক সিস্টেমের কথা বলছি, ঠিক আছে, বা একটা গ্যাসিয়াস সিস্টেমের কথা বলছি। এই গ্যাসিয়াস সিস্টেমটা আমি ধরলাম এইরকম একটা কন্টেনারের মধ্যে কোনো গ্যাসকে আমরা আবদ্ধ করে রেখেছি বা সিল করে রেখেছি। এই যে আমি এটা আঁকলাম, এটা কন্টেনার, কন্টেনারের এই যে পোর্শনটা, এটাকে হচ্ছে পৃষ্ঠন বলছি। এই পৃষ্ঠনটাকে আমরা জেনারেলি কনসিডার করছি
ওয়েটলেস অ্যান্ড ফ্রিকশনলেস পিস্টন। ওয়েটলেস মানে এই পিস্টনটার কোনো ওয়েট নেই ধরে নিচ্ছি, আর এই পিস্টনটা যদি এই কন্টেনার বরাবর ওঠানামা করে দিয়ে এই ইন্টারনাল ভলিউমটা ইনক্রিজ বা ডিক্রিজ করে, সেখানে কোনো কন্টেনারের ওয়ালের সঙ্গে এই পিস্টনের কোনো ফ্রিকশন বা ঘর্ষণ হচ্ছে না, এটা আমরা কনসিডার করে নিচ্ছি। তাহলে এর মধ্যে যদি কিছু গ্যাস মলিকুল থাকে, ধরলাম এর মধ্যে কিছু গ্যাস মলিকুল আছে, ওকে, এই গ্যাস মলিকুলগুলোর তাহলে নির্দিষ্ট একটা এনার্জি আছে, ইন্টারনাল এনার্জি বলবো সেটাকে। এর ওপরে আমি যদি দিই হিট দিই হিট দিচ্ছি, তাহলে সিস্টেমটা হিট অ্যাবজর্ব করছে। তাহলে আমরা হিট অ্যাবজর্ব করে তার মলিকুলার ইন্টারনাল এনার্জি বাড়ছে বা টেম্পারেচার বাড়ছে, কিছু কিছু চেঞ্জেস আসছে। তাহলে এই যে সিস্টেমটা, এই সিস্টেমটাকে আমরা মানে এই যে থার্মোডিনামিক যে এক্সপেরিমেন্টটা আমরা করছি, যে কন্টেনারের মধ্যে এক্সপেরিমেন্টটা করছি, সেই কন্টেনারটাকে আমরা বলছি থার্মোডিনামিক্যাল সিস্টেম। ওকে, থার্মোডিনামিক্যাল সিস্টেম। তাহলে এই যে ভেতরের পোর্শনটা, এই পোর্শনটা হচ্ছে যে সিস্টেম। ওকে, এই পোর্শনটা হচ্ছে সিস্টেম। আচ্ছা, তাহলে দেখো এইবার, আচ্ছা আচ্ছা, এই যে সিস্টেমটা বাদে এই সিস্টেমটা বাদে বাকি যে পোর্শনটা পড়ে আছে, বাকি যে পোর্শনটা পড়ে আছে সেটাকে আমরা বলছি সারাউন্ডিংস। সারাউন্ডিংস, ওকে। তাহলে কি বললাম, যে থার্মোডিনামিক্যাল এক্সপেরিমেন্টটা আমরা করছি, যার উপর বা যে টোটাল এরিয়া বা কন্টেনারের ভেতরে করছি, সেই এরিয়াটাকে বলছি, সেই প্রমিনেন্ট বা এক্সপেরিমেন্টাল এরিয়াটাকে বলছি থার্মোডিনামিক্যাল সিস্টেম বা শুধু সিস্টেম। সেই সিস্টেমটা বাদে সারা বিশ্বে বাকি যে অংশটা পড়ে আছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে, সেটাকে বলছি সারাউন্ডিংস। আর এই সিস্টেম প্লাস সারাউন্ডিংস, এই দুটো নিয়ে তৈরি হচ্ছে ইউনিভার্স। তাহলে দেখো সিস্টেম আর সারাউন্ডিংস নিয়ে তৈরি হচ্ছে ইউনিভার্স। আর একটা টার্ম আমরা এখানে একটু জেনে রাখা ভালো, যে বাউন্ডারি। বাউন্ডারি, বাউন্ডারি কি? দেখো আমি দেখতে পাচ্ছি যে সিস্টেমকে সারাউন্ডিংস থেকে পৃথক করেছে যে ওয়ালটা, যে ওয়ালের দ্বারা বা যে পার্টিশন দ্বারা সিস্টেমকে সারাউন্ডিংস থেকে পৃথক করা আছে বা সেপারেট করা আছে, তাকে বলছি বাউন্ডারি। তাহলে আমরা একটু স্লাইড শোতে দেখে নেব। দেখো থার্মোডিনামিক্যাল টার্মিনোলজি কি বলছে না, সিস্টেম, দ্য সিস্টেম ইজ এ প্রমিনেন্ট রিজিয়ন অফ দ্য কসমোস দ্যাট ইজ কনস্ট্যান্টলি মনিটর বা এক্সপেরিমেন্টাল যে পোর্শনটা, ধরো আমি এখানে এই ছবির মাধ্যমে দেখাচ্ছি, এই যে স্কাই কালারের যে পোর্শনটা, এইখানে যত রকমের থার্মোডিনামিক্যাল চেঞ্জেস হচ্ছে সেটা মনিটর করা হচ্ছে বা এক্সপেরিমেন্টাল এরিয়া বলছি, এই এরিয়াটাকে বলছি সিস্টেম। এই সিস্টেমে বাদ দিয়ে বাকি যে অংশ আছে তাকে বলছি সারাউন্ডিংস। আচ্ছা দেখো, আমরা একটু এখানে সারাউন্ডিংস বানানটা স্পেলিংটা একটু ভুল হয়েছে, এটা এস ও হবে না, এস ইউ হবে, ঠিক আছে। এইবার দেখো, তাহলে সিস্টেম আর সারাউন্ডিংস মিলে টোটাল যে এরিয়া, সেটাকে আমরা বলছি ইউনিভার্স। তাহলে ভালো করে দেখো, সারাউন্ডিংস কাকে বলছে, দ্য রিমেনিং পার্ট অফ দ্য ইউনিভার্স এক্সেপ্ট ফর দ্য সিস্টেম হুইচ ইজ নট কেপ্ট আন্ডার অবজারভেশন ইজ নোন অ্যাজ সারাউন্ডিংস। তাহলে দেখো, সিস্টেমটাকে আমরা অবজার্ভ করছি বা এক্সপেরিমেন্টাল জোন বলছি,
এর বাইরের জোনটা কিন্তু আমরা অবজার্ভ করি না, সেটাকে বলছি সারাউন্ডিংস। এবং ইউনিভার্স ইকাল টু সিস্টেম প্লাস সারাউন্ডিংস। ওকে, চলো এইবার দেখো থার্মোডিনামিক্যাল যে সিস্টেম, আমরা বলছি যে এক্সপেরিমেন্টাল জোন বা এরিয়া বা কন্টেনার যার মধ্যে আমরা থার্মোডিনামিক্যাল চেঞ্জেস গুলো দেখছি, সেটাকে আবার আমরা কয়েকটা ভাগে ভাগ করছি। ফার্স্ট হচ্ছে ওপেন সিস্টেম, দেন ক্লোজ সিস্টেম অ্যান্ড আইসোলেটেড সিস্টেম। দেখো কথা তিনটের মানে কিন্তু এখানে বলে দিচ্ছে যে ওপেন সিস্টেম কি। দেখো আমি এখানে একটা কন্টেনার দেখাচ্ছি, প্রথমটা দেখো লেখা আছে ওপেন সিস্টেম। এই কন্টেনারের ভেতরে দেখো কিছু একটা সলিউশন বা ওয়াটার বা কিছু একটা আছে। এবার এটাকে যদি হিট দিই বাইরে থেকে, তাহলে দেখো এই বাউন্ডারি ভেদ করে হিট এনার্জিটা যাবে এবং এই সলিউশন বা জল যাই থাকুক না কেন সে হিট অ্যাবজর্ব করবে এবং ভেপার হবে, ভেপার হয়ে ওয়াটার মলিকুল বা সলিউশন থেকে সলভেন্টটা উড়ে চলে যাবে, বাইরে চলে যাবে। তাহলে ওপেন সিস্টেম কাকে বলছে? না এমন সিস্টেম যে সিস্টেমের মধ্যে থেকে হিট ট্রান্সফার হতে পারবে, অর্থাৎ বাইরে থেকে হিট ভেতরে ঢুকতে পারবে বা ভেতর থেকে হিট বাইরে যেতে পারবে। এবং ম্যাটার মানে কি, দেখো এখানে যদি জল থাকে, জলগুলো ভেপার হয়ে উপরে বেরিয়ে সিস্টেম থেকে বাইরে চলে যাচ্ছে, তাহলে এটাকে বলছি ম্যাটার। ম্যাটার বেরিয়ে সারাউন্ডিংসে চলে যাচ্ছে, তাহলে সেই রকম সিস্টেমকে আমরা ওপেন সিস্টেম বলবো। তাহলে কি বলছে? An open system can exchange both energy and matter with surroundings. That means একটা ওপেন কন্টেনার, আমরা একটা হাঁড়িতে ভাত হচ্ছে, ভাতের হাঁড়ির ঢাকনাটা আমরা খুলে রেখেছি, সেটা হচ্ছে একটা ওপেন সিস্টেমের উদাহরণ। এইবার দেখো ক্লোজ সিস্টেম। ক্লোজ সিস্টেম মানে বুঝতেই পারছো যে ভাতের হাঁড়ি বা প্রেসার কুকার, ধরো প্রেসার কুকারে করছি, প্রেসার কুকারের যে সিটিটা আছে সেটা তো উঠে যায়, আমি ধরে নিচ্ছি এখন ওই সিটিটা উঠবে না। ঠিক আছে, তাহলে ক্লোজ সিস্টেম কাকে বলবো? না দেখো প্রেসার কুকারের বাইরে যখন হিট দিই, গ্যাসে বসাই প্রেসার কুকারটাকে, তখন কি হয়? প্রেসার কুকার হিট হয়, ভেতরে সলিউশন জল চাল যা থাকে সবকিছু গরম হয়। তাহলে কিন্তু যদি ওই ভেপারটা কুকার থেকে বাইরে বেরোতে না পারে বা ওয়াটার মলিকুল বাইরে বেরোতে না পারে, তাহলে সেই রকম সিস্টেমগুলোকে আমরা বলি ক্লোজ সিস্টেম। দেখো এইখানে দেখো কন্টেনারটা নিয়েছি, কন্টেনারে যদি হিট দিই হিটটা ভেতরে যাবে, কিন্তু যেহেতু উপরে একটা টাইট করে ক্যাপ লাগানো আছে ইয়েলো কালারের ক্যাপ, তাহলে এখান থেকে ম্যাটার বাইরে আসতে পারবে না, তার মানে সিস্টেমের ভেতর থেকে সারাউন্ডিংসে ম্যাটার যেতে পারবে না। তাই জন্য এইরকম সিস্টেমগুলোকে আমরা বলে থাকি ক্লোজ সিস্টেম। এবার আইসোলেটেড সিস্টেম দেখো, আইসোলেটেড সিস্টেম কি? আইসোলেটেড সিস্টেম দেখো এই ক্লোজ সিস্টেমেরই মতো আইসোলেটেড সিস্টেম, কিন্তু ক্লোজ সিস্টেম যে কন্টেনারটা এটার চারিপাশে যদি আমরা একটা ইনসুলেটেড ওয়াল মিন্স যেখান থেকে বাইরে থেকে হিট বা এনার্জি ভেতরে যাবে না বা ভেতর থেকে হিট বা এনার্জি বাইরে আসবে না, এটাকে বলে ইনসুলেটেড ওয়াল। দেখো একটা আমরা এর মাধ্যমে দেখে নিই একটু ড্রয়িং করে। ইনসুলেটেড ওয়ালটা দেখো, ইনসুলেটেড ওয়াল এই একটা কন্টেনার, এই কন্টেনারের বাইরে একটা ইনসুলেটেড ওয়াল আছে। দেখো এটা একটা ক্যাপ লাগানো আছে কন্টেনারে, এটা আছে ক্যাপ। ক্যাপটা আমি ধরে নিচ্ছি মোটামুটি হিট ট্রান্সফার করে না। এটা হচ্ছে ইনসুলেটেড ওয়াল, এইটা হচ্ছে ইনসুলেটেড ওয়াল। দেখো এই ইনসুলেটেড ওয়ালে কি হচ্ছে, এটা সিস্টেম, এটা সারাউন্ডিংস। দেখো সিস্টেম থেকে সারাউন্ডিংসে হিট ট্রান্সফার বা সারাউন্ডিংস থেকে সিস্টেমে হিট ট্রান্সফার কোনোভাবেই হচ্ছে না। তাহলে বাইরের জগৎ বা এনভায়রনমেন্টের যে আউটসাইড মানে সিস্টেমের আউটসাইডের যে সারাউন্ডিংস আছে, সেই সারাউন্ডিংস থেকে কোনো রকম হিট বা এনার্জি এক্সচেঞ্জ হচ্ছে না, তার মানে এটাকে বলবো আইসোলেটেড। ওকে, আইসোলেটেড সিস্টেম। তাহলে দেখো একটা জিনিস আমি যদি
ছোট্ট করে একটা মানে টেবিল মতো করে নিই। প্রথমে হচ্ছে ওপেন, এটা মনে রাখবে, ক্লোজড, আইসোলেটেড, আইসোলেটেড। দেখো ওপেন, ক্লোজড, আইসোলেটেড সিস্টেমের ব্যাপারটা দেখো। ওপেন সিস্টেমে কি হয়, এনার্জি অ্যান্ড ম্যাটার ক্যান বি ট্রান্সফার্ড। অনলি ক্লোজ সিস্টেমের ক্ষেত্রে অনলি এনার্জি ক্যান বি ট্রান্সফার্ড। এখানে এই যে ট্রান্সফার ফ্রম সিস্টেম টু সারাউন্ডিংস অর সারাউন্ডিংস টু সিস্টেম, ঠিক আছে। আর আইসোলেটেড সিস্টেমের ক্ষেত্রে নো এনার্জি, নট এনার্জি অ্যান্ড নট ম্যাটার, নট না লিখে লিখো বোথ এনার্জি অ্যান্ড ম্যাটার ক্যান নট বি ট্রান্সফার্ড। ওকে, ওকে, তাহলে ওপেন সিস্টেমে এনার্জি অ্যান্ড ম্যাটার ক্যান বি ট্রান্সফার্ড ফ্রম সিস্টেম টু সারাউন্ডিংস অর সারাউন্ডিংস টু সিস্টেম। আর ক্লোজ সিস্টেমে অনলি এনার্জি ক্যান বি ট্রান্সফার্ড ফ্রম সিস্টেম টু সারাউন্ডিংস অর সারাউন্ডিংস টু সিস্টেম বাট নট ম্যাটার। and in case of isolated system both energy and matter can be transferred, cannot be transferred from the system to surroundings or surroundings to system. ওকে, চলো আমরা এখানে দেখো ছবিগুলো দেয়া হয়েছে। দেখো পরের টপিক চলে যাচ্ছি। এবার আমাদেরকে কিছু প্রসেস, থার্মোডিনামিক্যাল প্রসেস নিয়ে একটু ডিসকাস করে নিতে হবে। আমরা জানি আমরা কি করছি না, থার্মোডিনামিক্স এর ইন্ট্রোডাক্টরি পার্ট পড়ছি। ওকে, এই ইন্ট্রোডাক্টরি পার্টে আমরা কিছু প্রসেস নিয়ে জানবো। একটা হচ্ছে ফার্স্ট হচ্ছে সাইক্লিক প্রসেস। সাইক্লিক প্রসেস কি? আচ্ছা দেখো আমরা সবাই তো সকালবেলা হলে কোনো একটা না কোনো কাজে বেরিয়ে যাই, ঠিক আছে। যে জব করে সে, ধরো স্কুল টিচার, সে সকালবেলা বাড়ি থেকে হলে স্কুলে যায়, স্কুল থেকে হয়তো কেউ টিউশনি পড়াতে যায় বা কেউ আরো অন্যান্য কাজ কাজ সেরে রাত্রেবেলা ঠিক আবার বাসায় ফিরে আসে। তাহলে দেখো এই যে প্রসেসগুলো প্রত্যেক দিন একই রকম, সকালবেলা বেরিয়ে বিকালবেলা ফিরে আসা। ওকে, এই যে প্রসেসটা, যে ইনিশিয়াল স্টেট থেকে শুরু করে সারা দিন কোনো কাজ কমপ্লিট করে আবার ইনিশিয়াল স্টেটে ফিরে আসাকে বলা হয় সাইক্লিক প্রসেস। তাহলে সাইক্লিক প্রসেস কি, ডেফিনেশনটা একটু, সাইক্লিক প্রসেস ইজ দ্য প্রসেস in which a system undergoes a series of change and ultimately comes back to the initial stage. আমি সকালবেলা স্কুলে যাব বলে রেডি হলাম, রেডি হয়ে স্কুলে বেরিয়ে গেলাম, স্কুলে গিয়ে পড়িয়ে টড়িয়ে বিকালবেলা একদম বাজার হাট সবকিছু করে মেডিসিন টেডিসিন কিনে একদম বাড়িতে এলাম। তাহলে কি হচ্ছে, সিভারেল চেঞ্জেস, মানে আমি কিছু কাজ করে এলাম, ঠিক আছে, দিয়ে আবার বাড়িতে ফিরে এলাম, মানে আমার ইনিশিয়াল স্টেটে ফিরে এলাম, সেটাকে বলছি সাইক্লিক প্রসেস। ওকে, দেখো সাইক্লিক প্রসেস এখানে একটা ছবির মাধ্যমে দেখানো হয়েছে। এ থেকে বিতে গেছি, বি থেকে সিতে গেছি, আবার ঠিক সি থেকে এতে চলে আসছি। দিস ইজ সাইক্লিক প্রসেস। বোঝা গেছে? তাহলে থার্মোডাইনামিক্যাল যে সিস্টেমগুলো এইভাবে ইনিশিয়াল স্টেট থেকে শুরু করে আবার কয়েকটা স্টেপের মাধ্যমে আবার ইনিশিয়াল স্টেটে ফেরত আসে, তাকে বলবো সাইক্লিক প্রসেস। এরপরে দেখবো আইসোথার্মাল প্রসেস। আইসোথার্মাল প্রসেস কি, দেখো আইসোথার্মাল, এই আইসো মিন সেম বা কনস্ট্যান্ট, থার্মাল মানে টেম্পারেচার, ঠিক আছে। এই আইসোথার্মাল প্রসেস বলতে কোনো একটা থার্মোডিনামিক্যাল প্রসেস যেখানে ওই সিস্টেমের প্রসেস চলাকালীন বা চেঞ্জের সময় একটা সিস্টেম থেকে ইনিশিয়াল স্টেট থেকে ফাইনাল স্টেটে যাওয়ার সময়
তার মধ্যেকার যে টেম্পারেচার অর্থাৎ সিস্টেমের মধ্যে যে টেম্পারেচার, সেই টেম্পারেচারের কোনো চেঞ্জ হয় না। যদি চেঞ্জ না হয় তাহলে সেই প্রসেসগুলোকে আমরা বলবো আইসোথার্মাল। এবং দেখো আমি একটু ছবির মাধ্যমে বোঝাই। একটু ছবির মাধ্যমে বোঝাই। আইসোথার্মাল আমরা কি পড়ছি? আইসোথার্মাল প্রসেস। ধরো আমরা সবসময় থার্মোডাইনামিক্স যখন পড়বো একটা গ্যাসিয়াস সিস্টেম ধরে নেব। এই গ্যাসিয়াস সিস্টেমের ওপরে দেখো এখানে গ্যাস মলিকুল গুলো আছে। এইবার এইখানে আমরা হিট দিচ্ছি, ঠিক আছে? এখানে যদি আমরা হিট দিয়ে থাকি, হিট দিচ্ছি, এখানে হিট দিচ্ছি। এবার হিট দিলে কি হতে পারে? হিট দিলে দুটো জিনিস হতে পারে। হিট দিলে হয় এই কন্টেনারের টেম্পারেচার বাড়তে পারে হিটটা অ্যাবজর্ব করে, অথবা এই কন্টেনারের ভলিউম বাড়তে পারে। হিট দিলে কিভাবে ভলিউম বাড়বে? হিট দিলে কিভাবে ভলিউম বাড়বে দেখো, হিট দিলে গ্যাসের মলিকুলগুলো হিট অ্যাবজর্ব করছে, তাদের নিজস্ব এনার্জি বা ইন্টারনাল এনার্জি, যেটাকে আমরা কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি, এগুলো ইনক্রিজ করে। এর ফলে কি হয়, গ্যাস ভেতরে বেশি করে প্রেসার ক্রিয়েট করে। এইবার এই পিস্টনটা যদি মুভেবল হয়, মানে ফিক্স বা রিজিড না হয়, তাহলে কি করবে, গ্যাসগুলো ওখান থেকে বেরিয়ে যাবে, মানে বেরোনোর চেষ্টা করবে, বা বেশি করে প্রেসার ক্রিয়েট করবে। তার জন্য এই পিস্টন উপরে চলে আসবে, আর দেখো গ্যাসের ভলিউম বেড়ে যাবে। এইবার আমি বলছি, এই যে চেঞ্জটা, ধরো আমি একটা বড় কোনো হিট রিজার্ভার বা ওয়াটার বাথ টাইপের, তার একটা ফিক্সড টেম্পারেচার আছে, তার মধ্যে রেখে করছি, ঠিক আছে? এই চেঞ্জটা করছি। এইবার এইখানে আমি ধরে নিলাম হিট রিজার্ভারে জল টল আছে, ওকে? এই হিট রিজার্ভারে জলটা এমন ভাবে হিট করা আছে যে এর টেম্পারেচারটা ফিক্সড। এইবার এই যে সিস্টেমের যে ব্যারিয়ার বা বাউন্ডারি আছে, সেটা হচ্ছে ট্রান্সপারেন্ট, আমি ধরে নিলাম ট্রান্সপারেন্ট। তাহলে এখন যদি আমি এই পিস্টনটাকে ওপরে নিচে করি, তাহলে গ্যাসের কি হবে, কুলিং বা হিটিং হতে বাধ্য। বা এই সিস্টেম যদি চেঞ্জ করি, তাহলে এর মধ্যে টেম্পারেচারের একটা চেঞ্জ আসবে। আমরা একটা এক্সাম্পল হিসেবে ভাবি, যখন গ্যাস এক্সপান্ড হয় বা বাড়ে, তখন হচ্ছে গ্যাসের মধ্যে কুলিং হয়, গ্যাসটা কুলিং হয়। আর যখন গ্যাস কম্প্রেশন হয়, তখন আমাদের কি হয় দেখো, হিট জেনারেট হয়। দেখো এটা বাস্তব কয়েকটা এক্সাম্পল দেখো। যখন দেখবে আমরা সবাই সাইকেল ইউজ করি, সাইকেলের চাকা থেকে যখন হাওয়া বার করি, তখন দেখবে বা লিক হয়ে যায়, সেখান থেকে হাওয়া বেরোয়, যে গ্যাসটা ভেতরে প্রেসারে থাকে তো এয়ারটা। এইবার ওই হাওয়াটা যখন খুব মানে এক্সপান্ড হয়, বাইরে যখন বেরিয়ে এক্সপান্ড হচ্ছে, তখন দেখবো ওই হাওয়াটা ঠান্ডা হয়। আর যখন গ্যাস আমরা টিউবের মধ্যে ভরে দিই, টিউবের গায়ে হাত দিয়ে দেখবে ওটা হিট হয়। আরো একটা এক্সাম্পল আছে, দেখবে সিলিন্ডার থেকে যখন গ্যাস বেরোয়, আমরা যেটা রান্নার গ্যাসের সিলিন্ডার, তখন দেখবে গ্যাসটা খুব ঠান্ডা হয়, ঠিক আছে? কারণ কি, ভেতরে গ্যাসটাকে হাই প্রেসারে কম্প্রেসড করা থাকে, সেটা যখন এক্সপান্ড হচ্ছে তখন খুব
এ হচ্ছে, তাহলে গ্যাস এক্সপান্ড হলে তার মানে এখানে যদি পিস্টনটা উপরে ওঠে তাহলে গ্যাস এক্সপান্ড হবে, তাহলে কুলিং। কিন্তু যখনই কুলিং হবে তখনই হিট হচ্ছে যে এখান থেকে বাইরে থেকে ভেতরে গিয়ে সিস্টেমের টেম্পারেচারটাকে সেম রেখে দেবে। আবার ধরো গ্যাসকে আমি যদি কম্প্রেস করি তাহলে গ্যাসের মধ্যে যে এক্সট্রা হিট ক্রিয়েট হবে বা টেম্পারেচার বাড়বে, তখন সেই টেম্পারেচারটা কি হবে, এই বাউন্ডারির থ্রুতে হিট রিজার্ভারে চলে আসবে, দিয়ে তার ভেতরকার বা ইন্টারনাল টেম্পারেচারটাকে কনস্ট্যান্ট করে দেবে। তার মানে ইনিশিয়াল স্টেজ টেম্পারেচার ইনিশিয়াল ইকুয়াল টু টেম্পারেচার ফাইনাল। দ্যাট মিনস ইনিশিয়াল আর ফাইনাল স্টেজের টেম্পারেচারের ডিফারেন্স ডেল্টা টি ইকুয়াল টু টি ফাইনাল মাইনাস টি ইনিশিয়াল ইকুয়াল টু, দেখো দুজনেই যদি সমান হয় তাহলে 0। ওকে, দিস কন্ডিশন ইজ কল্ড আইসোথার্মাল কন্ডিশন। টেম্পারেচার যদি 0 হয় তাহলে তাকে আমরা বলবো আইসোথার্মাল কন্ডিশন। কিন্তু একটা জিনিস ভালো করে বুঝতে হবে, এখানে যদি কেউ বলে যে আইসোথার্মাল কন্ডিশনে হিট ট্রান্সফার হচ্ছে না, সেটা সম্পূর্ণ ভুল কথা। এইটা স্টুডেন্টরা ম্যাক্সিমাম ভুল করে ফেলে। দেখো এখানে হিট যাচ্ছে বলেই বা সিস্টেম থেকে হিট বাইরে বেরিয়ে আসছে বলেই টেম্পারেচারটা চেঞ্জ হচ্ছে। দেখো হিটটা হচ্ছে কজ, টেম্পারেচারটা হচ্ছে এফেক্ট। ঠিক আছে, কোনো সিস্টেমের উপরে হিট দিলে তার টেম্পারেচার বাড়ে আর হিট অ্যাবজর্ব করলে টেম্পারেচার কমে। তাহলে হিটটা হচ্ছে কারণ, আর তার ফল হিসেবে আমরা দেখতে পাই যে টেম্পারেচার ইনক্রিজ বা ডিক্রিজ করছে। তাহলে এখানে কিউ নট ইকুয়াল টু 0, খুব ভালো করে মনে রাখবে, মানে হিট ট্রান্সফার নট ইকুয়াল টু 0 বা ডেল্টা টি ইকুয়াল টু 0। চলো আমরা দেখে নিই কি দেখছি। আচ্ছা, আরেকটা ভালো জিনিস দেখে নেবে, ইন্টারনাল ইন্টারনাল এনার্জি বলে, সরি খুব জোরে ঠান্ডা লেগে গেছে তো। আচ্ছা, ইন্টারনাল এনার্জি বলে একটা ব্যাপার আছে। দেখো এই যে সিস্টেমের মধ্যে গ্যাস মলিকুলগুলো যে ব্রাউনীয় মোশনে ছোটাছুটি করে, সেটা কিসের জন্য করে? কিসের জন্য করে না, গ্যাস মলিকুলের মধ্যে একটা নিজস্ব এনার্জি থাকে। এই এনার্জিটাকে বলা হয় ইন্টারনাল এনার্জি। এই ইন্টারনাল এনার্জি আমি আইই দিয়ে বলছি, ইকুয়াল টু গ্যাসের কাইনেটিক এনার্জি প্লাস গ্যাসের পোটেনশিয়াল এনার্জি। ঠিক আছে, এটা আমরা পরে ডিটেলসে পড়বো কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি কি। কিন্তু এখন একটা জিনিস দেখো, এই গ্যাসে যদি আমরা হিট দিই, হিট দিলে গ্যাস মলিকুলগুলো হিট অ্যাবজর্ব করবে, তাহলে তার টোটাল এনার্জি মানে কাইনেটিক এনার্জি এন্ড পোটেনশিয়াল এনার্জি বাড়বে এবং ইন্টারনাল এনার্জি ইনক্রিজড। ইন্টারনাল এনার্জি ইনক্রিজ হবে যদি আমরা গ্যাসটার উপরে আমরা হিট দিই। এইবার খুবই ভালো কথা, কিন্তু দেখো যখন দেখা যাচ্ছে যে গ্যাসটা হিট অ্যাবজর্ব করছে কিন্তু তার টেম্পারেচার বাড়ছে না, মানে আইসোথার্মাল সিচুয়েশনের কথা আমরা যখন কনসিডার করছি, তখন দেখব যে গ্যাসের ইন্টারনাল এনার্জির কোনো চেঞ্জ হচ্ছে না। কারণ গ্যাস যে পরিমাণ হিটটা অ্যাবজর্ব করছে সেই পরিমাণ হিটটাই কি করছে, এই পিস্টনকে উপরের দিকে তুলে দিচ্ছে। তাহলে দেখো একটা সিস্টেমের যদি টেম্পারেচার চেঞ্জ না হয় তাহলে তার ইন্টারনাল এনার্জি চেঞ্জ হবে না। তার কারণ কি, তার মানে গ্যাস মলিকুলগুলো যে হিটটা অ্যাবজর্ব করছে সেটাই ওয়ার্ক করে দিচ্ছে, তার মানে পিস্টনটাকে উপরে তুলে দিচ্ছে। ঠিক আছে, আর দেখো টেম্পারেচারের সঙ্গে ইন্টারনাল এনার্জির একটা রিলেশন আছে, প্রপোর্শনাল রিলেশন। টেম্পারেচার বাড়লে ইন্টারনাল এনার্জি বাড়বে, যেহেতু এখানে টেম্পারেচারই বাড়ছে না তাহলে গ্যাস মলিকুলের ইন্টারনাল এনার্জি বাড়বে না। ঠিক আছে, তো এই জন্যে এইখানে দেখো বলেছে এ প্রসেস দ্যাট অকার্স অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার
তার মানে কনস্ট্যান্ট টেম্পারেচারে এই প্রসেসটা হয়, দ্য ইন্টারনাল এনার্জি অফ দ্য সিস্টেম রিমেন্স আনচেঞ্জড। এখানে ইন্টারনাল এনার্জির কোনো চেঞ্জ হয় না। দেখো এখানে দুটো কন্ডিশন বলে দিয়েছি, কিউ নট ইকুয়াল টু জিরো, এটা যেটা ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে, যে আইসোথার্মাল বলে দিয়েছে মানে কিউ ইকুয়াল টু জিরো করে দেয়, বাট না, এখানে ডেল্টা টি ইকুয়াল টু জিরো। এক্সাম্পল গুলো দেখে নেবে, কম্প্রেশন অর এক্সপ্রেশন অফ অ্যান আইডিয়াল গ্যাস ইন এ সিলিন্ডার with a piston immersed in a large thermal reservoir আর melting of ice at 0 degree C। দেখো আমরা জানি melting of ice 0 degree and freezing of water also 0 degree, but তার একটা হিট বা ল্যাটেন্ট হিট অ্যাবজর্ব বা তোমার কি বলে রিলিজ করে, যার জন্য আইস থেকে ওয়াটার আর ওয়াটার থেকে আইস হয়, বাট টেম্পারেচারটা কিন্তু 0 ডিগ্রিতেই থাকে। তাহলে মেল্টিং অফ আইস অর তোমার হচ্ছে যে ফ্রিজিং অফ ওয়াটার বোথ আর আইসোথার্মাল প্রসেস। চলো এখানে আমরা দেখে নিচ্ছি, এই যে ছবিটা বাইরে এঁকে দেখিয়েছিলাম, যে এখানে দেখো এখানে হিট দিচ্ছি, হিট দিলে কি হচ্ছে, গ্যাসের ভলিউমটা ইনক্রিজ করে যাচ্ছে, ভি1 থেকে ভি2 হচ্ছে, প্রেসারও দেখো চেঞ্জ হচ্ছে, কিন্তু টেম্পারেচার বাড়ছে না। তাহলে যেটা হিটটা অ্যাবজর্ব করছে সেটাই পিস্টনটাকে ওপরে তুলে দিচ্ছে, গ্যাস মলিকুলের মানে মোবিলিটি বাড়ছে, প্রেসার, তার জন্য প্রেসার বাড়ছে, প্রেসার বাড়লে কি হবে, পিস্টনটা উপরে উঠে যাচ্ছে, বাট টেম্পারেচারটাকে বাড়তে দিচ্ছে না। ওকে ফাইন, চলো এইবার দেখে নিই আইসোবারিক প্রসেস। আইসোবার মিনস কি না, প্রেসারের ইউনিট হচ্ছে বার, তা আইসোবারিক মিনস কনস্ট্যান্ট প্রেসার। তাহলে একটা সিস্টেম যার প্রেসার কনস্ট্যান্ট তাকে আমরা বলবো আইসোবারিক সিস্টেম বা আইসোবারিক প্রসেস। দেখো আইসোবারিক প্রেসার একটু বোঝানোর আমি চেষ্টা করছি। দেখো আইসোবারিক মানে ডেল্টা পি ইকুয়াল টু জিরো। তাহলে ওই সেই একই বাত, একই কন্টেনার, এখানে পিস্টন দেওয়া আছে, ঠিক আছে, এর মধ্যে গ্যাস মলিকুল আছে। এইবার এটা ধরলাম হিট অ্যাবজর্ব করছে, তাহলে গ্যাসের ইন্টারনাল এনার্জি বাড়বে। এবার এইখানে ছিল ধরো ভি1, এখন গ্যাসের ইন্টারনাল এনার্জি বেড়েছে, তাহলে পিস্টন কি হবে, যদি আমরা প্রেসার ইন্টারনাল এনার্জির বাড়লে তাহলে গ্যাসের প্রেসার ইনক্রিজ করবে, কারণ কি ইন্টারনাল এনার্জি মিনস কি, গ্যাসের ট্রানজিশনাল, রোটেশনাল এবং ভাইব্রেশনাল এনার্জি বেড়ে যাওয়া, সঙ্গে পোটেনশিয়াল এনার্জি বেড়ে যাওয়া। এইবার এই সব এনার্জিগুলো বেড়ে গেলে গ্যাস মলিকুলগুলো বেশি ছুটাছুটি করবে এবং ওয়াল বা কন্টেনারের ওয়ালে কি করবে, বেশি করে কলিশন করবে, তার আর বেশি করে কলিশন করলেই বেশি করে প্রেসার ক্রিয়েট হবে। কিন্তু এই যে বাড়তি প্রেসারটা, যে হিটটা অ্যাবজর্ব করে যে এক্সেস প্রেসার হচ্ছে, সেটাকে নিউট্রাল করতে গেলে কি করতে হবে, দেখো পিস্টনের ভলিউমটা কিন্তু বাড়াতে হবে। ভলিউমটা বাড়ালে যেটুকু প্রেসার ইনক্রিজ করেছে হিটটা অ্যাবজর্ব করে, তো ভলিউমটা সেই রেশিওতে বাড়িয়ে দিলে দেখা যাবে, দেখো আগে পিস্টনটা এইখানে ছিল, এখন পিস্টনটা এইখানে চলে গেছে। বলো কোনো অসুবিধা থাকলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তাহলে দেখো এই যে এইখানে গ্যাস হচ্ছে যে হিট অ্যাবজর্ব করছে, এতে কি হচ্ছে, পিস্টনের ভলিউম বাড়ছে, সরি পিস্টন নয়, কন্টেনারের ভলিউম ইনক্রিজ। আচ্ছা, আবার যদি পিস্টনটা নামানো হতো, হিট সিস্টেম থেকে হিট বেরিয়ে আসতো, এই ক্ষেত্রে হিটটা তো সিস্টেম অ্যাবজর্ব করছে, সিস্টেম থেকে হিট বেরিয়ে আসতো, তাহলে এটা নিচে নেমে আসতো, তার মানে ভলিউম ডিক্রিজ করতো, তাহলে ভলিউম চেঞ্জ হবে কনস্ট্যান্ট প্রেসারে, এবং বলছে টেম্পারেচারেরও চেঞ্জ হবে। হ্যাঁ অবশ্যই হবে, কারণ কি দেখো সিস্টেম তো মানে হিট অ্যাবজর্ব করছে, মানে সেখানে টেম্পারেচারের হেরফের হবেই। কিন্তু আমরা প্রেসারটাকে যদি কনস্ট্যান্ট রাখতে চাই, মানে এইখানেও যদি প্রেসার পি আর এইখানেও যদি পি রাখতে চাই, তার মানে ডেল্টা পি, তখন কি করতে, সরি, দুটো জায়গায় যদি প্রেসার পি রাখতে চাই, তাহলে যেখানে হিট অ্যাবজর্ব করার পর সেই প্রেসারটাকে ঠিক রাখতে গেলে পিস্টনটাকে আমাদের উপরে তুলতে হচ্ছে। কারণ কি আমরা জানি অ্যাকর্ডিং টু আইডিয়াল গ্যাস কি পি প্রপোর্শনাল টু 1/v, তার মানে পি বাড়লে ভি কমবে আর ভি বাড়লে পি কমবে। ওকে, তাহলে দেখো এইখান থেকে আমরা দুটো জিনিস জানলাম, যে আইসোবারিক প্রসেসে ডেল্টা পি জিরো, ডেল্টা ভি
পজিটিভ বা নেগেটিভ মানে মানে জিরো হবে না, মানে নট ইকুয়াল টু জিরো। আচ্ছা, আর ডেল্টা টি নট ইকুয়াল টু জিরো। ওকে, চলো এক্সাম্পল দেখে নেবে। বয়েলিং অফ ওয়াটার ইন অ্যান ওপেন কন্টেনার অ্যাট অ্যাটমসফিয়ারিক প্রেসার। দেখো যখন জল ফোটে, কোনো কিছু যখন সলভেন্ট ফোটানো হয় তখনই ফোটে যখন তার সলভেন্টের ওপরের ভেপার প্রেসার, মানে ধরো একটা কন্টেনারে জল ফোটানো হচ্ছে, সেই ক্ষেত্রে জল ফোটানো হচ্ছে, জল ততক্ষণ বয়েল করবে না এই বাইরে হচ্ছে অ্যাটমসফিয়ারিক প্রেসার, আর এইখানে হচ্ছে যে গ্যাসের মানে এই সলভেন্টের ভেপার প্রেসার। ওকে, তাহলে এই ভেপার প্রেসার আর অ্যাটমসফিয়ারিক প্রেসার, মানে সলিউশনের ওপরের ভেপার প্রেসার আর অ্যাটমসফিয়ারিক প্রেসার সমান হলে তখনই জল উবালতে বা যেটাকে আমরা বলি বয়েল করতে শুরু হবে। ওকে, তাহলে বয়েলিং অফ ওয়াটার ইন অ্যান ওপেন কন্টেনার। এবার দেখো যেহেতু অ্যাটমসফিয়ারিক প্রেসার আর ভেপার প্রেসার সেম হয়ে গেছে, তখন বয়েলিং হচ্ছে, তাহলে দিস ইজ আইসোবারিক প্রসেস। ওকে, এবার চলো আইসোকোরিক প্রসেস। আইসোকোরিক প্রসেসটা কি? কোর মানে ভলিউম, আইসো মানে কনস্ট্যান্ট ভলিউম। তাহলে কোনো একটা সিস্টেম, থার্মোডাইনামিক সিস্টেম যখন ইনিশিয়াল থেকে ফাইনাল কন্ডিশনে যাচ্ছে বা স্টেপ 1 থেকে স্টেপ 2 তে যাচ্ছে, তখন তার ভলিউমের চেঞ্জ হবে না। দেখো জেনারেলি ভলিউমের যদি চেঞ্জ না হয় তাহলে কি হবে? অবশ্যই প্রেসার চেঞ্জ হবে, কারণ ভলিউমকে কনস্ট্যান্ট রাখতে গেলে সিস্টেমটা যদি থার্মোডাইনামিক চেঞ্জেসের মাধ্যমে হয় তাহলে তার মধ্যে প্রেসার ইনক্রিজ করতে বাধ্য। ঠিক আছে, বা প্রেসারের ইনক্রিজ বা ডিক্রিজ, প্রেসার পরিবর্তন হতে বাধ্য। ওকে, সিন্স দ্য ভলিউম ডাজ নট চেঞ্জ নো ওয়ার্ক ইজ ডান। দেখো আইসোকোরিক প্রসেসে এটা খুব ভালো করে মনে রাখবে এই লাইনটা, যে আইসোকোরিক প্রসেসে কিন্তু কোনো ওয়ার্ক হয় না। সেটা হয় না কেন আমি একটু দেখাচ্ছি। দেখো আইসোকোরিক মানে ভলিউম আচ্ছা আইসোকোরিক। ওকে, আইসোকোরিক প্রসেসে দেখো ডেল্টা ভি ইকুয়াল টু জিরো। দেখো আমি যদি এটাকে সেই পৃষ্ঠ নিয়ে করি, থার্মোডাইনামিক সিস্টেম কনসিডার করি, থার্মোডাইনামিক সিস্টেম, এখান থেকে আমি যদি ধরলাম থার্মোডাইনামিক সিস্টেমে যাচ্ছে, আবার চেঞ্জ হচ্ছে, এখানে হিট দিচ্ছি, ঠিক আছে। তো হিটে দেখো থার্মোডাইনামিক সিস্টেম কি হবে? হিট অ্যাবজর্ব করছে। হিট অ্যাবজর্ব করলে কি হবে না, গ্যাস মলিকুলগুলোর ইন্টারনাল এনার্জি বাড়বে। ইন্টারনাল এনার্জি বাড়লে গ্যাস মলিকুলের প্রেসার বাড়বে। কিন্তু প্রেসার বাড়লে কি হবে? এই পিস্টনটা উপরে ওঠার কথা ছিল, কিন্তু আমাকে এখানে ভলিউম ফিক্সড করে দিয়েছে। আইসোকোরিক প্রসেসে ভলিউম ফিক্সড করে দিয়েছে। তার মানে দেখো যখন ভলিউম ফিক্সড করে দেবে তখন দেখো এইখানে দেখো ইনিশিয়াল এতে ভলিউম ছিল এটা ভি, এখনো ভলিউম হচ্ছে যে ভি, এখনো ভলিউম ভি। কারণ আমি কি করেছি, এই পিস্টনটাকে এখানে সিল করে দিয়েছি। কিন্তু গ্যাস যেহেতু হিট অ্যাবজর্ব করছে বা সিস্টেম যেহেতু হিট অ্যাবজর্ব করছে, তাহলে ভেতরকার সিস্টেমের যে পার্টিকেল বা মেটেরিয়াল বা গ্যাস মলিকুলগুলো আছে তারা কিন্তু তাদের ইন্টারনাল এনার্জি ইনক্রিজ করতে বাধ্য, এবং ইনক্রিজ করলে কি হবে? গ্যাসের সিস্টেমের প্রেসার বাড়বে। তাহলে এখানকার প্রেসার P1 হবে, এখানকার প্রেসার P2 হবে। তাহলে P2 গ্রেটার দেন P1 হবে যদি সিস্টেমটা হিট অ্যাবজর্ব করে। আর যদি সিস্টেমটা হিট রিলিজ করে তাহলে অবশ্যই P1 গ্রেটার দেন P2 হবে। ওকে, কারণ সিস্টেম যখন হিট অ্যাবজর্ব করবে তখন তার ভলিউম বাড়ানোর চেষ্টা করবে, আর ভলিউম যেহেতু ফিক্সড করে দিয়েছি তাহলে সিস্টেমের প্রেসার
ইনক্রিজ হবে, আর সিস্টেম যখন নিজে হিট ছেড়ে দেবে তাহলে তখন প্রেসার ডিক্রিজ হবে। এবার আইসোকোরিক প্রসেসে কি হয়, যে ওয়ার্ক ইকুয়াল টু জিরো হয়। কেন ওয়ার্ক ইকুয়াল টু জিরো হয়, দেখো আমরা দেখবো পরের টপিকেই। ওয়ার্ক ইকুয়াল টু মাইনাস পি সরি এক্সটার্নাল ডিভি, ওকে, ডিভি বা একটু বড় চেঞ্জের ক্ষেত্রে এটা যে ডিভি হচ্ছে স্মল চেঞ্জ বা ডেল্টা ভি, বা ডব্লিউ ইকুয়াল টু বলতে পারি মাইনাস পি এক্সটার্নাল ডেল্টা ভি। তাহলে দেখো এটা আমরা এক্ষুনি প্রমাণ করব এর পরের নেক্সট টপিকে। তো দেখো তাহলে ডব্লিউ সমান মাইনাস পি এক্সটার্নাল ইন্টু জিরো হলে ওয়ার্ক ইকুয়াল টু জিরো হয়। ওকে, এইটা সবসময় এই ফর্মুলাটা মনে রাখবে। ওয়ার্ক ইকুয়াল টু অ্যাকচুয়ালি গ্যাসিয়াস সিস্টেমের ক্ষেত্রে ওয়ার্ক হয় প্রেসার ভলিউম ওয়ার্ক, মানে এক্সটার্নাল প্রেসারের মানে বা অ্যাটমসফিয়ারিক প্রেসারের সঙ্গে যে ভলিউম চেঞ্জ হয় তার প্রোডাক্টটাকেই আমরা বলি ওয়ার্ক। ওকে, চলো তাহলে ওয়ার্ক হচ্ছে যে এখানে জিরো হচ্ছে ডেল্টা ভি ইকুয়াল টু জিরো হচ্ছে, দেখো এখানে হিটিং অফ গ্যাস ইন, মানে এক্সাম্পল গুলো একটু দেখে নেবে তোমরা, ব্যাস। এইবার দেখো, আচ্ছা আর একটা প্রসেস আছে, আমি এখানে একটু স্কিপ করে গেছি, সেটা হচ্ছে অ্যাডিয়াবেটিক প্রসেস। আমি লিখে দিচ্ছি, তোমরা একটু তুলে নাও, ঠিক আছে। অ্যাডিয়াবেটিক প্রসেস, দেখো অ্যাডিয়াবেটিক, অ্যাডিয়াবেটিক মানে নো এক্সচেঞ্জ অফ হিট, নো এক্সচেঞ্জ অফ হিট, অ্যাডিয়াবেটিক মানে নো এক্সচেঞ্জ অফ হিট। ওকে, আচ্ছা তার মানে দেখো একটা সিস্টেম এর মধ্যে সামথিং আমি ধরে নিলাম গ্যাসের ভলিউম ইনক্রিজ বা ডিক্রিজ করা হচ্ছে। এইবার সেখানে কি হবে, দেখো এই থার্মোডাইনামিক সিস্টেমের মধ্যে আমি কি করলাম, সিস্টেমের বাইরেতে একটা অ্যাডিয়াবেটিক ওয়াল দিয়ে দিলাম। অ্যাডিয়াবেটিক ওয়াল কাকে বলে, বা ইনসুলেটেড ওয়াল বলতে পারি। ইনসুলেটেড ওয়াল যেখান থেকে হিট বা কোনো এনার্জি ট্রান্সফার হতে পারবে না, ঠিক আছে। এটা যে অ্যাডিয়াবেটিক ওয়াল, অ্যাডিয়াবেটিক ওয়াল দিয়ে দিলাম, তাহলে এখান থেকে কোনো এনার্জি যেতে পারবে না, ঠিক আছে। তাহলে এবার দেখো এই পিস্টনকে আমি যদি নামানো বা ওঠানো করি, তাহলে গ্যাসের ভলিউম এবং প্রেসার এগুলো চেঞ্জ হবে, তার সঙ্গে সঙ্গে গ্যাসের টেম্পারেচার চেঞ্জ হবে, কারণ আমরা বলেছি যখন গ্যাস এক্সপান্ড হয় তখন কুলিং সৃষ্টি হয়, আর যখন গ্যাস কম্প্রেসড হয় তখন হিটিং সৃষ্টি হয়, তাহলে মানে হিটিং হয়। তাহলে দেখো যে টেম্পারেচার মানে ডিফারেন্স তৈরি হবে সেটা কিন্তু এই অ্যাডিয়াবেটিক ওয়ালের থ্রুতে বাইরে বা ভেতরে আসতে পারবে না। তার মানে কোনো বাইরে থেকে হিট যাবে না, আর ভেতর থেকে কোনো হিট আসবে না। তার মানে ডেল্টা, সরি ডেল্টা নয়, এক্সচেঞ্জ অফ হিট কিউ ইকুয়াল টু এখানে জিরো হবে। ওকে, কিউ ইকুয়াল টু হিট এক্সচেঞ্জ কিউ ইকুয়াল টু জিরো, বাট টেম্পারেচার ডেল্টা টি নট ইকুয়াল টু জিরো। কেন টেম্পারেচার নট ইকুয়াল টু জিরো, একটু ভালো করে বুদ্ধি খাটিয়ে দেখো, যে এখানে সিস্টেম যখন ইনক্রিজ বা ডিক্রিজ করছে সিস্টেমের ভলিউম, তখন গ্যাসের কি হচ্ছে, গ্যাসের কম্প্রেশন বা এক্সপানশন হচ্ছে, তার জন্য কি হচ্ছে টেম্পারেচার কম বা বেশি হচ্ছে। আমরা জানি যে গ্যাস এক্সপান্ড করলে কুলিং হয়, তার মানে টেম্পারেচার ডিক্রিজ করে, আর কম্প্রেস হলে টেম্পারেচার ইনক্রিজ করে। তাহলে সেখানে দেখো, তাহলে টেম্পারেচার চেঞ্জ হচ্ছে, সেই টেম্পারেচার চেঞ্জটাকে যদি আমরা বন্ধ করতে হয়, তাহলে এই ওয়ালটাকে যদি আইসোথার্মাল, সরি হ্যাঁ মানে
পারমিয়েবল ওয়াল থাকতো তাহলে কি হতো, বাইরে থেকে টেম্পারেচার গিয়ে বা ভেতর থেকে টেম্পারেচার বাইরে বেরিয়ে গিয়ে নিউট্রাল হতো, কিন্তু সেটা হয় না। তাহলে এখানে যেহেতু অ্যাডিয়াবেটিক ওয়াল দেওয়া আছে, তাহলে দিস প্রসেস ইজ অ্যাডিয়াবেটিক প্রসেস। ওকে, মনে রাখবে, এটা এটা হচ্ছে কন্ডিশন। এইবার চলো আমরা দেখে নিই রিভার্সেবল প্রসেস। রিভার্সেবল প্রসেস মানে কিছুই নয়, আমি বাড়ি থেকে বাজারে যাচ্ছি, আবার বাজার থেকে বাড়িতে চলে আসছি, ঠিক আছে। এই যে প্রসেসটা, যে পথে যাচ্ছি সেই পথে আসছি, সেই প্রসেসটাকে বলা হয় রিভার্সেবল প্রসেস। ওকে, কি বলছে, এ প্রসেস দ্যাট ক্যান বি রিভার্সড, মানে উল্টো দিকেও হয়, বাই অ্যান ইনফাইনাইটলি স্মল চেঞ্জ ইন এ ভেরিয়েবলস উইদাউট লিভিং এনি নিড চেঞ্জ ইন দ্য সিস্টেম অর ইটস সারাউন্ডিংস। মানে একটা থার্মোডাইনামিক সিস্টেম ইনিশিয়াল থেকে ফাইনাল কন্ডিশনে যাচ্ছে। তো আমি সাপোজ বলছি যে আইস থেকে ওয়াটার হচ্ছে, ঠিক আছে। আইস থেকে ওয়াটার হতে হতে দেখা যাচ্ছে যে আইসের টেম্পারেচারও 0 ডিগ্রি, ওয়াটারের টেম্পারেচারও 0 ডিগ্রি, বাট সেখানে কি হচ্ছে, একটা সামথিং পরিমাণ ল্যাটেন্ট হিট অ্যাবজর্ব বা রিলিজ করতে হচ্ছে, সেখানেই তাহলে তারা কনভার্সন হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এই যে সামান্য চেঞ্জের জন্য বা এই যে রিভার্সেবল চেঞ্জের ক্ষেত্রে যে পরিবর্তনটা করা হয় সেটা খুবই স্মল, ঠিক আছে। তো এই রকম প্রসেসকে বলা হয় রিভার্সেবল প্রসেস। কিরকম বলছে, রিকোয়ার্ড কোয়াসিস্ট্যাটিক, that means quasi-static means very slow change on the on and no friction. কন্ডিশন কি না, রিভার্সিবল প্রসেস হতে গেলে কোয়াসিস্ট্যাটিক হতে হবে। কোয়াসিস্ট্যাটিক কথাটা বললাম কেন, ভেরি স্লো বলে দিতে পারতাম, কিন্তু অনেক সময় এই কোশ্চেনটা এমসিকিউ আকারে পড়ে যায় যে রিভার্সিবল প্রসেস কোয়াসিস্ট্যাটিক, ভেরি ফাস্ট এরকম, বা স্ট্যাটিক এরকম দিয়ে দেয়, ঠিক আছে, বা ডাইনামিক। তাহলে এটা হবে কোয়াসিস্ট্যাটিক। ওকে, আর এখানে কোনো ফ্রিকশন থাকে না। আমরা দেখেইছি যে গ্যাসের ক্ষেত্রে বিশেষ করে রিভার্সিবল প্রসেসে যে আমরা কন্টেনার গুলো ইউজ করি সেগুলো হচ্ছে ওয়েটলেস অ্যান্ড ফ্রিকশনলেস, একটা পিস্টন দেওয়া থাকে, সেটা আমরা কনসিডার করে নিই, তাহলে এখানে কোনো ফ্রিকশন থাকবে না। ওকে, চলো আমি একটু রিভার্সেবল প্রসেস ছবি এঁকে দেখিয়ে দিই। ওয়েট, দেখো রিভার্সেবল প্রসেস কি, একটা কন্টেনার, এখানে কন্টেনারের মধ্যে গ্যাস বুকিং আছে, এটা পিস্টন আছে, কি পিস্টন, ওয়েটলেস ফ্রিকশনলেস পিস্টন, এর মধ্যে গ্যাস আছে। সরি, একটুখানি দাঁড়াও তো। আচ্ছা দেখো, তাহলে এই যে কন্টেনারের মধ্যে গ্যাস মলিকুল আছে, ওকে। এইবার এই কন্টেনারটাকে আমরা কি করতে পারি, ধীরে ধীরে ওয়েট, এর উপরে ওয়েট বা প্রেসার ক্রিয়েট করে ধীরে ধীরে নামাতে পারি। আমি এখন ধরে নিচ্ছি এর উপরে অনেকগুলো ছোট ছোট ঢিল, ছোট ছোট, একদম ছোট ছোট বা আমি ধরে নিচ্ছি অনেক বালি তুলে দিয়েছি। ওকে, বালি তুলে দেওয়ার পরে কি হচ্ছে, পিস্টনটা ধীরে ধীরে নেমে এই রকম জায়গাতে একটা ফিক্সড হয়েছে। এইবার আমি এটা আবার একটা ড্র করে নিচ্ছি। আচ্ছা দেখো, আমি এখানে একই সিস্টেমের মানে দুটো, একটা ইনিশিয়াল স্টেট আর একটা ফাইনাল স্টেট আমি ড্র করে নিয়েছি, ফাইনাল স্টেট ড্র করে নিয়েছি। এইবার আমি এখানে কি করছি, এই পিস্টনের উপরে অনেক বালি তুলে দিয়েছি, ঠিক আছে। বালি মানে কি, ছোট 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 বালি, বালিকণা, ঠিক আছে, স্যান্ড। এইবার
তাহলে দেখো তার মানে কিছুটা ওয়েট দিয়েছি, ওয়েট দিতে পিস্টনটা নেমে এই রকম জায়গায়, এখন ছবিতে যা দেখতে পাচ্ছ এরকম জায়গায় ফিক্সড হয়েছে। এইবার দেখো এটা তাহলে ইনিশিয়াল স্টেট। এইবার এই একটা বালিকে আমি তুলে ফেলে দিলাম, তাহলে ম্যাথমেটিক্যালি বালি যদিও খুবই ছোট, কিন্তু দেখো ম্যাথমেটিক্যালি কি হলো না, এই পিস্টনের ওপরের যে ওয়েট সেটা কিছুটা হলেও রিলিজ হলো। এই ম্যাথমেটিক্যালি ওয়েট রিলিজ হওয়ার জন্য পিস্টনটা কি হবে, উপরের দিকে উঠবে, ঠিক আছে, কিন্তু যেটা উঠবে সেটা খুবই নেগলিজেবল। বাট এই যে আবার দেখো, আবার ওই বালিটাকে এর উপরে বসিয়ে দিলাম, ওকে, তাহলে কি হবে, আবার পিস্টনটা পুনরায় এতে চলে যাবে। কিন্তু যেহেতু বালির ওজন মানে ভেরি ভেরি স্মল, তার জন্য যে চেঞ্জটা হবে সেটাই হচ্ছে যে তার মানে একটা বালি তুলে নেওয়ার পরে সিস্টেমের ইন্টারনাল যে সমস্ত মানে থার্মোডাইনামিক প্যারামিটার বা ফাংশন গুলো থাকে তাদের সেরকম কোনো চেঞ্জ হবে না। তাহলে দেখো এই যে ইনিশিয়াল থেকে ফাইনাল আর ফাইনাল থেকে ইনিশিয়াল কন্ডিশন, সার্টেন একটা ভেরি স্মল অ্যামাউন্ট চেঞ্জ করলে, চেঞ্জ মানে কি এখানে ওয়েটটার কথা বলছি, বললে যে সিস্টেমে চেঞ্জ হয় তাহলে সেটা একবার ইনিশিয়াল থেকে ফাইনাল এবং ফাইনাল থেকে ইনিশিয়ালে যাওয়া যায়। তাহলে সেই রকম প্রসেসকে বলা হচ্ছে রিভার্সিবল প্রসেস, এ প্রসেস দ্যাট ক্যান বি রিভার্সড বাই অ্যান ইনফাইনাইটলি স্মল চেঞ্জ ইন ভেরিয়েবলস উইথআউট লিভিং এনি নিট চেঞ্জ ইন দ্য সিস্টেম। দেখো চেঞ্জ, সিস্টেমের কোনো চেঞ্জ হচ্ছে না, ওকে, অ্যাজ আ কন্ডিশন দেখে নেবে আর তোমার এক্সাম্পল গুলো একটু দেখে নেবে। এই যে আইস থেকে ওয়াটার হচ্ছে, এটাই হচ্ছে তোমার রিভার্সিবল, বা ওয়াটার থেকে আইস হয়, এটা হচ্ছে রিভার্সিবল প্রসেস। আর ইরিভার্সিবল প্রসেস কি, ইরিভার্সিবল প্রসেস দেখো রিভার্সিবল প্রসেস উল্টো, তার মানে ইনিশিয়াল থেকে ফাইনালে যাবে কিন্তু খুব স্পিডে যাবে, কিন্তু ফাইনাল থেকে ইনিশিয়ালে ব্যাক করবে না সহজে, ওকে, মানে ব্যাক ব্যাক করবেই না, তাকে বলবো ইরিভার্সিবল প্রসেস। এ প্রসেস দ্যাট ক্যান নট রিটার্নস both the system and surroundings in to their original state, it তাহলে সরি, a process that cannot return both the system and surroundings to their original state তাকে আমরা বলি irreversible process. It involves deceptive effect like friction, turbulence or rapid change. তাহলে দেখো এই যে ইরিভার্সিবল প্রসেসে কি হচ্ছে, ফ্রিকশন থাকছে, চেঞ্জটা র্যাপিড। দেখো ইরিভার্সিবল প্রসেসের আমরা এখানে কয়েকটা কন্ডিশন দেখেছি, এটা স্পন্টেনিয়াস, দুনিয়াতে এই বিশ্বে যত রিয়াকশন আছে সবাই কি হবে না, যত স্পন্টেনিয়াস রিয়াকশন আছে তারা হচ্ছে ইরিভার্সিবল নেচার। আমরা যদি একটা ছবি দেখে নিই, দেখো বার্নিং অফ কোল, কোলটা বার্ন করছে, কোল বার্ন করলে কি হয়, অক্সিজেনের প্রেজেন্সে কোল বার্ন করলে কার্বন ডাইঅক্সাইড জেনারেট হয়, কিন্তু এই কার্বন ডাইঅক্সাইডকে আমরা রিভার্সিবলি আবার কোলে ফেরত আনতে পারি না, ঠিক আছে। তাহলে দিস ইজ দ্য এক্সাম্পল অফ ইরিভার্সিবল প্রসেস, খুব ইম্পর্টেন্ট এই দুটো। এখানে দেখো আমি একটা কম্পারিশন টেবিল দিয়েছি, খালি যা বলে এসেছি এটা সেখানেই এই মানে তারই একটা সারসংক্ষেপ। আইসোথার্মাল টেম্পারেচারে, আইসোথার্মাল প্রসেসে কি হয়, টেম্পারেচার কনস্ট্যান্ট, সেখানে ডেল্টা টি মানে চেঞ্জ অফ টেম্পারেচার 0 হয়, এক্সাম্পল একটা দেওয়া আছে। আইসোবারিক প্রসেসে প্রেসার কনস্ট্যান্ট ডেল্টা পি ইকুয়াল টু 0, আইসোকোরিক প্রসেসে ভলিউম কনস্ট্যান্ট ডেল্টা ভি ইকুয়াল টু 0। আর রিভার্সিবল তো বললাম, তার ক্যারেক্টারিস্টিক্স গুলো মনে রাখবে, এখান থেকে ছোট ছোট কোশ্চেন আসতে পারে। এইবার দেখো এখানে থার্মোডাইনামিক ভেরিয়েবলস অর ফাংশন নিয়ে আমাদের একটু জানা দরকার। দেখো থার্মোডাইনামিক ভেরিয়েবল বলতে ঠিক এইরকমই, আমরা যখন ডাক্তার দেখাতে যাই সেখানে কি হচ্ছে, ডাক্তার আমাদের প্রথমে ব্লাড প্রেসার মাপে, সুগার মাপে, সুগার টেস্ট করে যেতে বলে, পালস রেট, হার্টবিট এইসব জানতে চাই, ওকে, আমরা সবাই জানি সেটা। এইবার দেখো তোমার দিয়ে প্রেসক্রিপশনে কি হয়, একটা সাইডে সবকিছু লিখে রাখে। তাহলে আমি প্রথম দিন যখন ডাক্তার দেখাতে গেলাম, তাহলে এইটা হচ্ছে আমার মানে স্টেট বা কন্ডিশন, প্রথম দিন ডাক্তার আমার ওটা নোট করে রেখে দিল যে যখন পেশেন্টটা প্রথম দিন এসেছিল তখন এটা তার কন্ডিশন, ঠিক আছে। সেই রকম কোনো একটা থার্মোডাইনামিক সিস্টেমকে আমি যদি মানে কি বলবো বোঝাতে যাই, তাহলে তার কিছু কিছু প্যারামিটার্স বা ভেরিয়েবলস আছে, যেমন টেম্পারেচার, সেই সিস্টেমটার কত প্রেসার, তার ইন্টারনাল এনার্জি কি, তার এনথালপি কি, সবগুলো আমাদের জানা দরকার। তাহলে এই যে কোনো একটা সিস্টেমকে রিপ্রেজেন্ট করার জন্য
যে প্যারামিটার অথবা ভেরিয়েবলস গুলোকে আমরা ইউজ করি তাকে আমরা বলছি থার্মোডাইনামিক ভেরিয়েবল বা থার্মোডাইনামিক ফাংশন। এই থার্মোডাইনামিক ফাংশন গুলো দুটো মেন টাইপ এই থার্মোডাইনামিক ফাংশন, যেটাকে বলা যায় বা ভেরিয়েবলস, একটাকে বলছি ইন্টেন্সিভ ভেরিয়েবলস বা ইন্টেন্সিভ প্রপার্টি, এক্সটেন্সিভ ভেরিয়েবল বা এক্সটেন্সিভ প্রপার্টি। ঠিক আছে, ইন্টেন্সিভ প্রপার্টিটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অন সাইজ অন মাস অর মাস, মানে এটা আমি ডিটেলস ডিসকাশন হবে নেক্সট স্লাইডে। দেখো ইন্টেন্সিভ প্রপার্টিটা হচ্ছে যে কি বলছে, ইন্ডিপেন্ডেন্ট অন সাইজ অর মাস, মানে সাইজ আর মাসের উপর ডিপেন্ড করে না। আর এক্সটেন্সিভ প্রপার্টি ডিপেন্ড অন সাইজ অর মাস, এটা আমরা পরের স্লাইডে করছি। তার আগে দেখে নিই যে এই থার্মোডাইনামিক ভেরিয়েবলস বা ফাংশন গুলো আরো দু রকমের টাইপে আমরা ভাগ করতে পারি। একটা হচ্ছে স্টেট ফাংশন আর একটা হচ্ছে পাথ ফাংশন। স্টেট ফাংশন আর পাথ ফাংশন কি, আমরা এটা ক্লিয়ারলি মানে এই দুটো মানে হেডিং থেকে বুঝতে পারছি। স্টেট ফাংশন মানে একটা স্টেট থেকে অন্য স্টেটে গেলে বা ইনিশিয়াল স্টেট থেকে ফাইনাল স্টেটে গেলে যে চেঞ্জ হয় সেটা যদি পাথের উপর ডিপেন্ড না করে, শুধুমাত্র ফাইনাল স্টেটের উপর ডিপেন্ড করে, তখন তাকে বলবো স্টেট ফাংশন। আমি এক্সাম্পল থেকে বলছি, এক্সাম্পল স্বরূপ একটা এক্সাম্পল দিচ্ছি এখানে। দেখো, ধরো একটা কন্টেনার, সেখানে এরকম গ্যাসটা করা আছে, এর প্রেসার পি, এইটা হচ্ছে P1। এইবার দেখো একটা চেঞ্জ করলাম, সেখানে গিয়ে ধরো এর ভলিউমটা বেড়ে গেল, তাহলে এখানে হলো প্রেসার P2। এই যে P1 থেকে P2 গেছে, তাহলে এইটা হচ্ছে ফাইনাল স্টেট। সেইখানের P2 মানে সেইখানের যে প্রেসার চেঞ্জ বা প্রেসার, সেটা কি আমরা কিভাবে ইনিশিয়াল থেকে ফাইনাল স্টেজে আসছি, এটা ইনিশিয়াল স্টেজ থেকে ফাইনাল স্টেজে আসছি, সেটা কি কিভাবে ফাইনাল স্টেজে তার উপর ডিপেন্ড করছে না। আমার ইনিশিয়ালে P1 ছিল ধরো 10 অ্যাটমসফিয়ারিক প্রেসার, আর ফাইনালে হয়েছে 20। ভলিউম ছিল 5 লিটার, হয়েছে 10 লিটার। এই যে সমস্ত এগুলো প্যারামিটারস গুলো যারা স্টেটের উপর ডিপেন্ড করে, মানে সিস্টেমের ইনিশিয়াল আর ফাইনাল স্টেটের উপর ডিপেন্ড করে, তাদেরকে বলি স্টেট ফাংশন। আর যারা পাথের উপর ডিপেন্ড করে, কোন পাথে গেল, তাদেরকে বলি পাথ ফাংশন। একটা আমি একটা একটু বুঝিয়ে দিই। ধরো একটা সিস্টেম এখান থেকে এইখানে গেছে, ঠিক আছে, এটা ফাইনাল, এটা ইনিশিয়াল স্টেজ, কিন্তু মাঝে 4-5টা স্টেপ হয়ে গেছে, স্টেপ 2, স্টেপ 3 দিয়ে স্টেপ 4। ওকে, এই যে স্টেপে গেছে, তাহলে এখান থেকে এখানে যেতে একটা ওয়ার্ক করেছে, একটা ওয়ার্ক করে তারপরে যেতে হয়েছে, তারপরে এখান থেকে এখানে যেতে ওয়ার্ক 2, ওয়ার্ক 3, ওয়ার্ক 4। তাহলে এই যে টোটাল ইনিশিয়াল, আমি একটু ভুল হয়ে গেছে, এইটা ইনিশিয়াল, এইটা ফাইনাল। ইনিশিয়াল স্টেট থেকে ফাইনাল স্টেটে যে গেছে, সে তার জন্য যে টোটাল ওয়ার্ক করেছে, সেটা W1 প্লাস W2 প্লাস W3 প্লাস W4, এটা হচ্ছে যোগফল। তাহলে দেখো এটা হচ্ছে কোন পাথে গেছে তার উপর ডিপেন্ড করছে। তার জন্য এই ওয়ার্ক এবং হিট, এই দুটোকে বলি আমরা পাথ ফাংশন। আর বাকি যত থার্মোডাইনামিক প্যারামিটার আছে সবাই স্টেট ফাংশন। খুব ভালো করে মনে রাখবে, থার্মোডাইনামিক প্যারামিটারটা কথা আমি বলেছি। যেমন ডিস্টেন্স ট্রাভেল বাই এ মুভিং পার্টিকেল, যেমন বাস, বল, এটাও কিন্তু অ্যাকচুয়ালি পাথ ফাংশন, কারণ কোন পাথে যাচ্ছে তার উপর কিন্তু নির্ভর করে। কিন্তু আমি যদি থার্মোডাইনামিক প্যারামিটার ভাবি, তাহলে স্টেট ফাংশন এক্সেপ্ট হিট অ্যান্ড ওয়ার্ক, বাকি অল দ্য থার্মোডাইনামিক ফাংশন বা ভেরিয়েবলস আর পাথ ফাংশন, সরি স্টেট ফাংশন। ওকে, খুব ভালোভাবে মনে রাখবে, এখান থেকে বহুবার কোশ্চেন এসেছে। দেখো আমি এখানে গ্রাফিক্যাল একটা রিপ্রেজেন্টেশন দিয়ে বোঝানোর চেষ্টা করছি, এ থেকে বি আবার বি থেকে এতে গেছি। দেখো প্রেসার আর ভলিউম কিন্তু কোনো রকম চেঞ্জ হয়নি, মানে কোনো রকম মানে পাথের উপর ডিপেন্ড করেনি। ইনিশিয়ালে V1 ছিল, ফাইনালে V2, আর প্রেসার ইনিশিয়ালে P1 ছিল, ফাইনালে P2। তাহলে এটাই হচ্ছে যে, এরা হচ্ছে যে স্টেট ফাংশন। কিন্তু কতগুলো স্টেপে বা কোন পাথে এ থেকে বি চেঞ্জ হয়েছে সেটা কিন্তু আমরা লক্ষ্য করছি না। দেখো এখানে আমি সংক্ষেপে বলে দিয়েছি কি ডিফারেন্স গুলো কি, জাস্ট একটু দেখে নেবে। ইউ ইকাল টু ইন্টারনাল এনার্জি, এইচ ইকাল টু এনথালপি,
S equal to entropy, delta G equal to gives free energy, T equal to temperature, V equal to volume, আর এখানে তো আমাদের অলরেডি পরিচয় হয়ে গেছে Q and W। ওকে, এবার দেখো আমি বললাম যে ইন্টেনসিভ প্রপার্টি আর এক্সটেন্সিভ প্রপার্টি এই দুটো জিনিস নিয়ে একটু বলবো। দেখো ইন্টেনসিভ প্রপার্টি আরে ওখানেই বলেছিলাম ইন্ডিপেন্ডেন্ট অফ মাস, ঠিক আছে, বা অ্যামাউন্ট অফ সাবস্টেন্স বা পার্টিকেল কাউন্ট, একই জিনিস। দেখো যে সমস্ত থার্মোডাইনামিক প্রপার্টি গুলো অ্যামাউন্ট অফ সাবস্টেন্স অর পার্টিকেল কাউন্ট বা নাম্বার অফ পার্টিকেল এই এর উপর ডিপেন্ড করে না, ইন্ডিপেন্ডেন্ট থাকে, তাদেরকে আমরা বলি ইন্টেনসিভ প্রপার্টি। আর এক্সটেন্সিভ প্রপার্টি কাদের বলি? যারা পার্টিকেল কাউন্ট বা অ্যামাউন্ট অফ পার্টিকেল বা অ্যামাউন্ট অফ সাবস্টেন্সের উপর ডিপেন্ড করে, তাদেরকে আমরা এক্সটেন্সিভ প্রপার্টি বলি। কিরকম বলছে বোঝাচ্ছে? ধরো আমি এখানে দেখতে পাচ্ছি এই যে এটা একটা এটা একটা বড় বক্স বা একটা বড় কন্টেনার। ওকে, প্রথমে উপরেরটা একটা বড় কন্টেনার। এই কন্টেনারের মধ্যে আমি ধরলাম একটা সলিউশন আছে, সুগার সলিউশন আছে। ওকে, সুগার সলিউশনের একটা ডেনসিটি আছে, ঠিক আছে, বা আমি বললাম যে নাইট্রোজেন, অক্সিজেন এবং হিলিয়াম গ্যাসের মিক্সচার আছে এই কন্টেনারের মধ্যে। এইবার দেখো আমি যদি বলি এই গ্যাসটার তাহলে প্রেসার একটা থাকবে, প্রেসার পি থাকবে। এইবার আমি এই গ্যাসটাকে, এই কন্টেনারটাকে যদি দুভাগে ভাগ করে দিই, তাহলে এই দিকেও যা প্রেসার থাকবে এই দিকেও প্রেসার থাকবে। তাহলে দেখো ভলিউমটা কমিয়ে ছোট করে দিতে, মানে দুটো ভাগ করে V1 V2 কে ভেঙে দিতে, তাহলে কিন্তু প্রেসারের কোনো চেঞ্জ হচ্ছে না। তার মানে নাম্বার অফ পার্টিকেল যদি কমেও যায়, কিন্তু ইউনিট এরিয়াতে নাম্বার অফ গ্যাস মলিকুলস যদি সেম থাকে, ঠিক আছে, ইউনিট অফ এরিয়াতে। ধরো আমি বলছি ইউনিট অফ এরিয়াতে কেন কথাটা বললাম, দেখো এই টোটাল এরিয়াতে আমি ধরে নিলাম 100 মলিকুল ছিল, আর এটা হচ্ছে যে ধরলাম 100 সিসি, এটা তাহলে কি বলবো যে পার ইউনিট এরিয়াতে বা পার ইউনিট ভলিউমে একটা করে মলিকুল ছিল। তাহলে সেই রকম আবার যখন এটা 50টা করে দিলাম, মানে মানে হাফ করে দিলাম, তাহলে এদিকে 50 এদিকে 50, আর এরিয়াটাও হচ্ছে যে মানে ভলিউমটাও 50-50 হয়ে গেল, ঠিক আছে। তাহলে সেই পার ইউনিট ভলিউম একই মলিকুল আছে, তাহলে তার প্রেসার এই থাকবে। আচ্ছা, আবার দেখো বলছি যে এই কন্টেনারের টেম্পারেচার হচ্ছে 80 ডিগ্রি ছিল। এখন যদি এটাকে সেপারেট করে দুভাগ ভাগ করে নিই, দুটোকে যদি সেপারেট করে দিই, তাহলে টেম্পারেচার কি কমবে? না, কমবে না। তাহলে আবার দেখো এর মধ্যে গ্যাসের যা ডেনসিটি বা আমি যদি বলছি এটা সুগার সলিউশন আছে, তাহলে সুগার সলিউশন দেখো এইখানে সুগার সলিউশন ভর্তি আছে, এখান থেকে আমি 1 কাপ তুলে নিয়ে খেয়ে নিলাম। তাহলে এখানেও যা সুগার সলিউশনের মিষ্টতা, মানে সুগারের যে কনসেন্ট্রেশন যেটা তুলে খেয়েছি অল্প পরিমাণ, সেটাতেও কনসেন্ট্রেশন একই থাকবে। তাহলে এই যে প্রপার্টি গুলো যারা জেনারেলি কি হয় না, নাম্বার অফ মলিকুল বা নাম্বার অফ মাস বা নাম্বার অফ মাস অফ অ্যামাউন্ট অফ সাবস্টেন্সের উপর ডিপেন্ড করে না, তাদেরকে বলছি ইন্টেনসিভ। আর যারা করে তাদেরকে বলছি এক্সটেন্সিভ। যেমন ভলিউম, দেখো ভলিউম এটা তো একটা বড় কন্টেনার আছে, এটাকে যখন হাফ করে দিচ্ছি দেখো ভলিউম কম হয়ে যাচ্ছে, তার মানে চেঞ্জ হচ্ছে। টোটাল এনার্জি, এখানে ধর 1000 মলিকুল আছে, প্রত্যেকের এনার্জি যদি 1 করে থাকে, ধরো 1 ইউনিট করে হয়, তাহলে 1000 ইউনিট এনার্জি আছে। এখানেই যখন ভাগ করে দিচ্ছি, তাহলে এখানে মানে 500 ইউনিট এনার্জি চলে যাচ্ছে, এখানে চলে যাচ্ছে। আরো যখন এটাকে ছোট ভাগ করে দিচ্ছি, তাহলে 250 করে ইউনিট করে এনার্জি চলে যাচ্ছে। তাহলে টোটাল এনার্জি একটা এক্সটেন্সিভ প্রপার্টি। ইন্টারনাল এনার্জি, হিট ক্যাপাসিটি, এনথালপি, এন্ট্রপি, গিবস এনার্জি, এগুলো সবই কি না এক্সটেন্সিভ প্রপার্টি। ওকে, এবার মজার একটা ব্যাপার হলো যে যদি দুটো এক্সটেন্সিভ প্রপার্টির রেশিও কিন্তু সবসময় ইন্টেন্সিভ প্রপার্টি। এক্সটেন্সিভ প্রপার্টি আর একটা এক্সটেন্সিভ প্রপার্টি কিন্তু সবসময় ইন্টেন্সিভ হয়। ধরো কনসেন্ট্রেশন, তাহলে কি না কনসেন্ট্রেশন, মোলারিটি। মোলারিটি মানে কি? নাম্বার অফ মোল বাই ভলিউম। তাহলে মোলটা কি? নাম্বার অফ মোল, দেখো নাম্বার অফ মোল কি কিসের উপর ডিপেন্ড করেছে? মাস বা অ্যামাউন্ট অফ সাবস্টেন্সের উপরে। বেশি মলিকুল, বেশি সাবস্টেন্সে বেশি মোল আছে, কম সাবস্টেন্সে কম মোল আছে, তাহলে এটা একটা এক্সটেন্সিভ প্রপার্টি।
আর ভলিউম দেখো সেটাও একটা এক্সটেন্সিভ প্রপার্টি। কিন্তু মোল বা কনসেন্ট্রেশন, কনসেন্ট্রেশন কি বললাম, ইন্টেন্সিভ, এক গ্লাস জলেও যা শরবত মানে মিষ্টি লাগবে, আর এক বালতিতেও একটা যদি বড় কন্টেনারে শরবত করে নিয়ে এক গ্লাস তুলে খাওয়া হয় যা মিষ্টি লাগবে, এক বালতিতেও সেই সেম পরিমাণ মিষ্টতা থাকবে, তার মানে কনসেন্ট্রেশন সেম আছে, ঠিক আছে। কিন্তু তারা হচ্ছে যে দুটো এক্সটেন্সিভ প্রপার্টি রেশিও, তাহলে দুটো এক্সটেন্সিভ প্রপার্টি রেশিও সবসময় ইন্টেন্সিভ হবে। দেখো আমি এখানে এনবি দিয়ে লিখে দিয়েছি। চলো এইবার আমরা দেখব ওয়ার্ক। ওয়ার্ক কি? ফিজিক্সের ভাষায় ওয়ার্ক হচ্ছে যে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। তাহলে কোনো একটা সাবস্টেন্সের উপরে আমরা যদি ফোর্স মানে অ্যাপ্লাই করি এবং সাবস্টেন্সের ডিসপ্লেসমেন্ট যদি টুয়ার্ডস ফোর্স, ডিরেকশন অফ দ্য ফোর্স হয়, তাহলে আমরা বলবো যে ফোর্সটা আমরা ওয়ার্ক করছি। এবার এই ওয়ার্কটা যদি গ্যাসিয়াস সিস্টেমের ক্ষেত্রে হয়, তাহলে দেখো গ্যাসিয়াস সিস্টেমের ক্ষেত্রে ফোর্সটা কি না, প্রেসার ইনটু এরিয়া। তাহলে একটা গ্যাস কন্টেনারের মধ্যে গ্যাস বন্দি করা আছে, উপরে পিস্টন দেওয়া আছে, গ্যাসটা পিস্টনের উপরে যে প্রেসার ক্রিয়েট করছে একটা ইউনিট এরিয়ার মধ্যে, পিস্টনটা উপর দিকে উঠছে বা নিচের দিকে নামছে, ওকে, তাহলে তাকে বলছি গ্যাসের ফোর্স। তাহলে দেখো এখানে দেখে নেবে ছবিটা, ধরো এই যে দেখো এখানে দেখতে পাচ্ছ পি এক্সটার্নাল, মানে প্রেসারটা যদি বেশি হয়, মানে বাহ্যিক প্রেসারটা যদি বেশি হয় তাহলে পিস্টন নামবে, আর ইন্টারনাল প্রেসার যদি বেশি হয় তাহলে পিস্টন উঠবে, ঠিক আছে। তার মানে এখানে একটা ডিসপ্লেসমেন্ট হচ্ছে। এবার দেখো ফোর্সটা কি, ফোর্স হচ্ছে এই যে গ্যাস মলিকুলগুলো এই এরিয়াতে, মানে পিস্টনের যে এরিয়া, যে পরিমাণ মানে প্রেসার ক্রিয়েট করছে এই এরিয়াতে, ইউনিট এরিয়াতে, সেটা কি বলছি আমরা ফোর্স। এবার দেখো ওয়ার্ক ডিডব্লিউ ইকাল টু ডিডব্লিউ বলতে আমি ধরে নিচ্ছি এই যে চেঞ্জটা হচ্ছে ইনিশিয়াল আর ফাইনাল স্টেটের মধ্যে যে পিস্টনটা ওঠানামা করছে সেটা খুব অল্প পরিমাণ, ধরে নিলাম সেটা ডিএল, ওকে, ডিএল পরিমাণ শিফট হচ্ছে। তাহলে দেখো ওয়ার্ক ইকুয়াল টু, আমি যদি ওয়ার্কের ফোর্সের ফর্মুলাতে বসিয়ে দিই যে পি ইন্টু এরিয়া, আমি এখন পিটাকে পি এক্সটার্নাল ধরে নেবো, কারণ ধরে নিচ্ছি এক্সটার্নাল প্রেসারটা বেশি, মানে এক্সটার্নাল প্রেসারটা সিস্টেমের উপরে কাজ করছে। পি এক্সটার্নাল ইন্টু এ ইন্টু ডিএল, এই যে ডিসপ্লেসমেন্টটাকে ডিএল করে দিয়েছি, কারণ দেখো পিস্টনটা ডিএল পরিমাণ ডিসপ্লেস হচ্ছে, সে আইদার ইন কম্প্রেশন অর এক্সপানশন যাই হোক না কেন ডিএল পরিমাণ ডিসপ্লেসমেন্ট হচ্ছে। তাহলে ডিডব্লিউ ইকাল টু পি এক্সটার্নাল ডিভি, ওকে, এটা সবসময় মনে রাখবে। এবার ডিডব্লিউ দেখো যে ডিডব্লিউ কে ইন্টিগ্রেশন করলে আমরা ডিডব্লিউ বা ডেল্টা ডব্লিউ কে যদি আমরা ইন্টিগ্রেশন করি, মানে স্মল এই চেঞ্জটা যদি ধীরে ধীরে অনেকগুলো স্টেপে করা হয়, কম্প্রেশন বা এক্সপানশন যদি অনেকগুলো স্টেপে করা হয়, তাহলে প্রত্যেকটা স্টেপকে আমরা বলবো ডিডব্লিউ, মানে মানে ডেল্টা ডব্লিউ বা ডিডব্লিউ, ছোট ছোট স্টেপ, এবং সমস্ত ছোট ছোট ওয়ার্কের যদি সামেশন আমরা করি তাহলে আমরা পেয়ে যাব টোটাল ওয়ার্ক। এই টোটাল ওয়ার্ক দেখো আমরা ডব্লিউ ইকাল টু কি পড়েছি, যখন ডিডব্লিউ ইকাল টু পড়েছি বা ডেল্টা ডব্লিউ ইকাল টু পড়েছি পি এক্সটার্নাল ডিভি, আমরা গ্যাসের ক্ষেত্রে খালি সামনে একটা মাইনাস সাইন বসিয়ে নেব, কারণ এখানে এক্সপানশন আর কম্প্রেশনের ব্যাপার আছে, যে ভি ডেল্টা ভি ইকাল টু ভি টু মাইনাস ভি ওয়ান, সেখানে দেখবে যখন ইনিশিয়াল স্টেটের ভলিউম বেশি হবে তাহলে সেটা নেগেটিভ থাকবে ওয়ার্কটা, আর যখন ইনিশিয়াল স্টেটের ভলিউমটা সরি ফাইনাল স্টেটে যখন ভলিউমটা ফাইনাল স্টেটের ভলিউমটা বেশি থাকবে তখন হচ্ছে ওয়ার্ক নেগেটিভ হবে, আর যখন ফাইনাল স্টেটের ভলিউমটা কম হয়ে যাবে তখন ওয়ার্কটা পজিটিভ হয়ে যাবে, ওকে। চলো সেটা আমরা পরে দেখে নেব। দেখো the infinitesimal work dw done by the system during expansion or compression is dw equal to minus p external dv, okay, minus p external dv. For a reversible process the external pressure p external is equal to the pressure of the gas, যেটাকে আমরা পি ইন্টারনাল বা পি বলি, অ্যাট এভরি স্টেজ, সো ডিডব্লিউ ইকাল টু মাইনাস পি ডিভি। একটু ভালো করে বুঝে রাখো, আমি যখন রিভার্সেবল সিস্টেম বা রিভার্সেবল প্রসেস পড়াচ্ছিলাম বলেছিলাম যে অনেক বালি ঢেলে দিচ্ছি, একটা বালি তুলছি আবার একটা বালি দিচ্ছি, এই যে প্রসেসটা, তখন কি হচ্ছে রিভার্সেবল প্রসেসের ক্ষেত্রে ওই একটা বালির জন্য ইন্টারনাল প্রেসারের যে চেঞ্জ হচ্ছে সেটাকে আমরা নেগলিজিবল ধরতেই পারি। তার মানে ওই সময় এক্সটার্নাল প্রেসার, মানে একটা বালি বেশি দেওয়া
আর একটা বলে তুলে নেওয়া, এই দুটো এতটাই নেগলিজেবল, ঠিক আছে। তো কারণ চেঞ্জটা তো খুব ইনফাইনাইটলি স্মল চেঞ্জ, ঠিক আছে, তো এতটাই নেগলিজেবল যে সেই ক্ষেত্রে আমরা পি এক্সটার্নাল ইকুয়াল টু পি ইন্টারনাল ইউজ করতে পারি। ওকে, তার জন্য ডিডব্লিউ ইকুয়াল টু মাইনাস পি ইন্টারনাল ডিভি বা মাইনাস পি ডিভি বসাতে পারি। চলো, এবার ওয়ার্ক ডান বাই রিভার্সেবল চেঞ্জ অফ ওয়ার্ক। ওকে, দেখো ওয়ার্ক ডান বাই রিভার্সেবল চেঞ্জ অফ স্টেট, আমরা এই জিনিসটা দেখো ওয়ার্কটা কিভাবে হয়। খুব ভালো কথা, দেখো এটা আমরা অ্যাকচুয়ালি করব আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে। এই যে কন্ডিশনটা, দ্য ওয়ার্ক ডান বাই রিভার্সেবল চেঞ্জ অফ স্টেট ফর এ আইডিয়াল গ্যাস, তাহলে আমরা পড়ে এসেছি যে ডি ডব্লু ইকুয়াল টু মাইনাস পি এক্সটার্নাল ডিভি। ওকে, আবার একটু আগে পড়লাম ফর রিভার্সেবল কেস ফর রিভার্সেবল প্রসেস বা সিস্টেম পি এক্সটার্নাল ইকুয়াল টু পি ইন্টারনাল। ওকে, তাহলে আমি বলতে পারি যে ডি ডব্লু ইকুয়াল টু মাইনাস পি ডিভি বা পি ইন্টারনাল ডিভি। ওকে, পি ইন্টারনাল ডিভি। তাহলে আবার দেখো এই যে ডি ডব্লুর যদি ইন্টিগ্রেশন করি, আমরা যদি ইন্টিগ্রেশন করি ইনিশিয়াল স্টেট এবং ফাইনাল স্টেট, তাহলে এখানে ভি যেহেতু একটা ভেরিয়েবলস আছে, ইনিশিয়াল ভি ওয়ান টু ভি টু স্টেটে যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমরা টোটাল ওয়ার্ক পাবো। ওর আমি যদি একবারে ইন্টিগ্রেশন করে বসাই, এটা ডব্লু ইকুয়াল টু, ঠিক আছে, তাহলে টোটাল ওয়ার্ক তো ডব্লু ইকুয়াল টু কি হবে না মাইনাস ভি ওয়ান ভি টু পি ইন্টারনাল ডিভি। আচ্ছা, আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে আমরা জানি পিভি ইকুয়াল টু এন আর টি और পি ইকুয়াল টু এন আর টি বাই ভি। তাহলে এই যে পি ইকুয়াল টু এন আর টি বাই ভি, মানে এটা তো ইন্টারনাল প্রেসার সিস্টেমের মধ্যেকার যেটা গ্যাস, তাহলে সেটাকে আমরা আইডিয়াল ধরে নিয়েছি। তাহলে এখানে পি পি ইকুয়াল টু পি ইন্টারনাল আমি বসিয়ে দিলাম ইকুয়াল টু মাইনাস, দেখো এন আর টি কনস্ট্যান্ট টার্ম, তাই ইন্টিগ্রেশনের বাইরে চলে আসবে এন আর টি, ঠিক আছে, ভি ওয়ান বাই ভি টু ডিভি বাই ভি। এই ভিটা দেখো ডিভি বাই ভি হয়ে গেল। এবার ইন্টিগ্রেশন করলে মাইনাস এন আর টি, ওয়ান বাই ভি এর ইন্টিগ্রেশন করলে আর তার আপার আর লোয়ার লিমিট বসালে এলেন ভি টু বাই ভি ওয়ান। ওকে, তাহলে একটা ইম্পর্টেন্ট রুল হলো ডব্লু সমান মাইনাস এন আর টি এল এন ভি টু বাই ভি ওয়ান। আবার দেখো আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে জানি পি প্রপোর্শনাল টু ওয়ান বাই ভি, তাহলে দেখো এখানে বা অর ভি প্রপোর্শনাল টু ওয়ান বাই পি যদি বসিয়ে দিই, তাহলে ডব্লু ইকুয়াল টু, দেখো এখানে ভি টুর জায়গায় ওয়ান বাই ভি টু, ভি ওয়ানের জায়গায় ওয়ান বাই পি ওয়ান, তাহলে পি ওয়ান উপরে উঠে যাবে আর পি টু নিচে চলে আসবে। ডব্লু সমান এন আর টি এল এন পি ওয়ান বাই পি টু। তাহলে যখন ভলিউমের রেসপেক্টে হবে, ওকে, যখন ভলিউমের রেসপেক্টে হবে তখন তোমরা করবে ওয়ার্ক ইকুয়াল টু মাইনাস, ধরো একটা কোশ্চেন নিউমেরিক্যাল প্রবলেম দেওয়া আছে, সেখানে মাইনাস এন আর টি এল এন ভি টু বাই ভি ওয়ান বলা আছে। ওকে, আবার দেখো যখন ডব্লিউ ইকুয়াল টু প্রেসারের রেসপেক্টে বলা আছে তখন এন আর টি এল এন পি ওয়ান বাই পি টু। ঠিক আছে, চলো, তাহলে এটা আমরা ওয়ার্ক ডান বাই রিভার্সেবল সিস্টেম করে ফেললাম। এবার ইরিভার্সেবল সিস্টেমের ক্ষেত্রে দেখো
ইরিভার্সিবল সিস্টেমের ক্ষেত্রে কি হবে, দেখো ইরিভার্সিবল সিস্টেমের ক্ষেত্রে ডব্লু ইকুয়াল টু মাইনাস ডিডব্লু ইকুয়াল টু মাইনাস পি এক্সটার্নাল ডিভি, তো ঠিক আছে, পি এক্সটার্নাল ডিভি, অর ডব্লু সমান ইন্টিগ্রেশন অফ ডিডব্লু ইকুয়াল টু, এখানে তো আমি পি এক্সটার্নাল আর পি ইন্টারনাল বলতে পারছি না, ইকুয়াল টু পি ইন্টারনাল বলতে পারছি না, পি এক্সটার্নাল আর পি ইন্টারনাল আলাদা, কারণ এটা ইরিভার্সিবল চেঞ্জ। ইরিভার্সিবল চেঞ্জ অনেক লার্জ প্রসেস, ঠিক আছে, মানে সাডেন করা হয়, এক এক চমকাই বা হঠাৎই করা হয়, মানে একটা মানে চেঞ্জটা অনেক বড় বড় মানে লার্জ চেঞ্জ করা হয়। তাহলে এখন দেখো বাইরের তো প্রেসার, এক্সটার্নাল প্রেসারকে মানে আমরা আইডিয়াল গ্যাস ধরতে পারি না, তাহলে মাইনাস পি এক্সটার্নাল ইন্টিগ্রেশন অফ ভি ওয়ান ভি টু ডিভি or W equal to minus P external V2 minus V1, ওকে। তাহলে এইটা হচ্ছে যে আইসোথার্মাল রিভার্সেবল, সরি আইসোথার্মাল ইরিভার্সেবল চেঞ্জের ক্ষেত্রে ওয়ার্ক ডব্লিউ ইকুয়াল টু মাইনাস পি এক্সটার্নাল V2 মাইনাস V1। ওকে, বোঝা গেছে? বলো কারো কোথাও অসুবিধা আছে? দেখো যদি অসুবিধা থাকে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। এইবার দেখো আমি এখানে একটা জিনিস আর একটু দেখিয়ে দিতে চাই, যখন ফ্রি এক্সপানশন হবে, দেখো ফ্রি এক্সপানশন গুলো জেনারেলি ইরিভার্সেবল হয়। ফ্রি এক্সপানশন বলতে কি, যে কোনো একটা এক্সপানশন হচ্ছে গ্যাসের যেখানে বাইরে কোনো প্রেসার নেই, বাইরে কোনো প্রেসার না থাকলে তাকে আমরা বলবো ফ্রি এক্সপানশন। মানে যদি এক্সপানশনটা উইথআউট এনি এক্সটার্নাল প্রেসারের আন্ডারে, ধরো কোনো একটা বেলুনকে তোমরা মহাশূন্যে নিয়ে চলে গেছো যেখানে কোনো প্রেসার বলে কোনো ব্যাপার নেই, তাহলে তখন যদি বেলুনটা দেখবে ধীরে 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 ফুলতে থাকবে, তাহলে এইটাকে বলছি ফ্রি এক্সপানশন। তাহলে ফ্রি এক্সপানশনের ক্ষেত্রে আচ্ছা মনে রাখবে ফ্রি এক্সপানশন কিন্তু সবসময় ইরিভার্সেবল। ইরিভার্সেবল ফর ফ্রি এক্সপানশন ওয়ার্ক ইকুয়াল টু জিরো, কারণ কি বলতো, ডব্লু ইকুয়াল টু মাইনাস পি এক্সটার্নাল ভি টু মাইনাস ভি ওয়ান ইরিভার্সেবল ক্ষেত্রে, আর পি এক্সটার্নাল ইকুয়াল টু জিরো হলেই তো তবেই তো ফ্রি এক্সপানশন, তার মানে বাহ্যিক কোনো প্রেসার না থাকলেই তো, দ্যাট মিনস ডব্লু ইকুয়াল টু জিরো। বাহ্যিক কোনো প্রেসার যদি বা এক্সটার্নাল প্রেসার যদি জিরো হয়ে যায়, তাহলে এটা হয়ে গেল ইরিভার্সিবল ওয়ার্ক, মানে সরি ফ্রি এক্সপানশন। এবং ফ্রি অলওয়েজ ফ্রি এক্সপানশনের সময় ওয়ার্ক হচ্ছে যে কোনো হবে না বা ওয়ার্ক জিরো হবে। ওকে, চলো চলো এইবার দেখো আমরা কিছু রিভার্সেবল আইসোথার্মাল ওয়ার্ক আর ইরিভার্সেবল আইসোথার্মাল ওয়ার্ক সম্বন্ধে একটু পড়ে নেব। দেখো প্রথম আমরা ধরছি যে রিভার্সেবল আইসোথার্মাল এক্সপানশন ওয়ার্ক। খুব ভালো করে দেখো, এক্সপানশন ওয়ার্ক মানে ভলিউম দেখো ভি ওয়ান থেকে ভি টু তে যাচ্ছে। দেখো আমি যদি এই গ্রাফটাকে প্রথম লেফট সাইডে যে প্লটটা আছে পি ভার্সেস ভি প্লট, প্রেসার ভার্সেস ভলিউম প্লট, সেটাকে যদি দেখি যে একটা গ্যাস ইনিশিয়াল স্টেট এ থেকে ফাইনাল স্টেট বি তে যাচ্ছে এবং এক্সপান্ড করছে, তাহলে গ্যাস যদি এক্সপান্ড করে তার ভলিউম বাড়বে আর প্রেসার জেনারেলি কমবে। কিন্তু যেহেতু এটা আইসোথার্মাল রিভার্সিবল প্রসেস প্রথমটা, তাহলে আমরা বলেছি এই যে চেঞ্জটা হবে খুব ছোট ছোট প্রসেসে। দেখো এই স্কাই কালার আর সবুজ কালারটা দিয়ে আমি বোঝানোর চেষ্টা করেছি যে প্রসেসটা খুব স্মল প্রসেস। তাহলে স্মল প্রসেস যদি হয় তাহলে দেখো ধীরে 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 যদি মানে ভি ওয়ান থেকে ভি টু বা এ স্টেট থেকে বি স্টেট আছে, এটা আমি ধরে নিলাম মাল্টিপল স্টেপে রিয়াকশনটা হয়েছে, কিন্তু ওয়ার্ক ইকুয়াল টু কি পড়েছি, মাইনাস পি ডিভি, ঠিক আছে, পি ডেল্টা ভি। তাহলে দেখো আমি একটুখানি ছবি এঁকে বোঝানোর চেষ্টা করছি।
দেখো খুব ভালো করে দেখো, এই একটা স্টেপ আমি ছোট একটা স্টেপ ধরে নিলাম, এখানে V1 একটা, এটা V2 ধরে নিলাম। তার মানে এদের যে ডিস্টেন্সটাকেই বলছি ডেল্টা ভি। আর প্রেসারটা কোথায় দেখো, এটা ইনিশিয়াল প্রেসার ছিল, যখন এক্সপান্ড করছে গ্যাসটা P1 ছিল, এখানে হচ্ছে ফাইনাল প্রেসার ছিল P2। তাহলে P2টাকেই আমি ধরে নেবো, কারণ এটাই এখন এক্সটার্নাল প্রেসারের সমান হয়ে যাচ্ছে। তাই জন্যই তো ছোট ছোট করছি, মানে কি রিভার্সেবল চেঞ্জে কি পি ইন্টারনাল আর এক্সটার্নাল প্রায় সমান হয়। তাহলে দেখো P1 থেকে যখন P2 তে যাচ্ছে, এই P2টাই এক্সটার্নাল। তাহলে ওয়ার্ক ইকুয়াল টু কি হবে, মাইনাস পি এক্সটার্নাল ডিভি বা ডেল্টা ভি। তাহলে ডেল্টা ভি এর জায়গাটা কোনটা, এইটা, আর পি এক্সটার্নাল কোনটা, দেখো এই যে প্রেসার তো এই হাইট পর্যন্ত প্রেসার, তাই প্রেসার আর ডেল্টা ভি এ করলে তাহলে ছোট্ট একটা ওয়ার্ক ডিডব্লিউর জন্য কতটা এরিয়া শেডেড হচ্ছে, দেখো এই যে পোর্শনটা। তাহলে এই রকম ভাবে যদি মাল্টিপল স্টেপে করে যাই, তাহলে দেখো এই জায়গাগুলো হচ্ছে প্রত্যেকটা স্টেপের ওয়ার্ক ইকুয়াল টু, আমরা তো বলেছি পি এক্সটার্নাল বা P2 ইন্টু ডেল্টা ভি। তাহলে দেখো এইখানে হচ্ছে যে P2টা কোনটা না, ফাইনাল যেটা হচ্ছে, ঠিক আছে, ফাইনাল হচ্ছে, কারণ পি এক্সটার্নাল তো সবসময় ওটাকেই ধরে রাখি। তো মানে যখনই P1 থেকে P2 গেল, আমরা তখন ধরে নিলাম যে আর মানে পিস্টনটা ঠিক হয়ে গেছে, মানে ফিক্সড হয়ে গেছে, তার মানে ইন্টারনাল আর এক্সটার্নাল প্রেসার মানে সেম হয়ে গেছে। তার জন্য ওয়ার্ক ইকুয়াল টু মাইনাস P2 বা পি এক্সটার্নাল ডেল্টা ভি। এবার দেখো আইসোথার্মাল রিভার্সিবলের ক্ষেত্রে এই যে ছোট ছোট স্টেপে হচ্ছে, তার জন্য টোটাল ওয়ার্ক যখন করছি, তখন এই যে ইওলোইস যে জোনটা আছে, এটা এক্সপানশন ওয়ার্ক ফর এ রিভার্সিবল আইসোথার্মাল সিস্টেম। ঠিক কম্প্রেশন যখন করছি, দেখো কম্প্রেশন কিন্তু ইনিশিয়াল থেকে ফাইনাল স্টেপে এক স্টেপে আসছি, মাল্টিপল স্টেপে নয়, ওয়ান স্টেপ প্রসেসে আমরা এই এক্সপানশনটা করেছি। এই এক্সপানশনটা করতে গিয়ে আমরা কি দেখতে পাচ্ছি, এই এক্সপানশনটা করতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে ডেল্টা ভিটা অনেকটাই বড় V1 থেকে V2, বাট পি এক্সটার্নালটা দেখো P2 অনেক নিচে নেমে এসেছে। তার জন্য এক্সপানশন যে ওয়ার্কটা, সেটা সেটা দেখো এক্সপানশন ওয়ার্কটা, এই যে ইওলো যে এরিয়াটা, এটা এক্সপানশন ওয়ার্ক। তাহলে আইসোথার্মাল রিভার্সিবলের ক্ষেত্রে এক্সপানশন জোনটা, এই সরি ওয়ার্ক, এক্সপানশন ওয়ার্কটা দেখো কত বড়, আর ইরিভার্সিবলের ক্ষেত্রে এটা কত ছোট। তাহলে এখান থেকে একটাই কনক্লুশন যেটা তোমাদের এক্সামে আসে, আইসোথার্মাল রিভার্সিবল এক্সপানশন ওয়ার্ক ইজ গ্রেটার দেন আইসোথার্মাল ইরিভার্সিবল এক্সপানশন ওয়ার্ক। ওকে, ডব্লু রিভার্সিবল গ্রেটার দেন ডব্লু ইরিভার্সিবল। চলো নেক্সট হচ্ছে যে আমরা কম্প্রেশন ওয়ার্ক দেখে নেব। দেখো এটা হচ্ছে কম্প্রেশন ওয়ার্ক, ওকে। আচ্ছা, এটা দেখো কম্প্রেশন ওয়ার্ক যদি হয়, কম্প্রেশন ওয়ার্কের ক্ষেত্রেও দেখো যখন আমি এ থেকে বিতে যাচ্ছি, মানে হাই ভলিউম থেকে লো ভলিউমে যাচ্ছি, তখন প্রেসার কিন্তু P1 থেকে P2 মানে পি ইনিশিয়াল থেকে পি ফাইনালের দিকে যাচ্ছে। এবার যেহেতু এটা রিভার্সেবল, প্রথম লেফট সাইডে এটা রিভার্সেবল বোঝাতে চেয়েছে, রিভার্সেবল রিঅ্যাকশনের ক্ষেত্রে বা প্রসেসের ক্ষেত্রে। তাহলে দেখো এটা মাল্টিপল স্টেপে যাবে। এই মাল্টিপল স্টেপে গেলে তাদের দেখো আবার ওই সিমিলারলি এই যে শেডেড জোন ছোট ছোট গুলো ভাগ করে দেখলে যে তাদের ওয়ার্কটা হচ্ছে, প্রত্যেকটা স্টেপের ওয়ার্কটা হচ্ছে তার এরিয়া। এই যে এরিয়া দেখতে পাচ্ছি, এই এরিয়া, এবার সমস্ত এরিয়া যোগ করলে যে কাজটা হবে, ওয়ার্কটা হবে, সেইটা হচ্ছে যে তোমার আইসোথার্মাল রিভার্সেবল কম্প্রেশন। এবার তোমাদের একটা প্রশ্ন করতে পারে, এই যে ছোট ছোট বাড়তি অংশগুলো আছে, এই যে এইখানে দেখো ছোট ছোট এই অংশগুলো আছে, এই অংশগুলো কিন্তু আমরা কনসিডার করছি না। এটা এতটাই ছোট, আমরা ছবিতে অনেক বড় মনে হচ্ছে, বাট এটা ভেরি ভেরি স্মল এন্টিটি, তার জন্য এটাকে আমরা কনসিডার করি না। আবার এক্সপানশনের ক্ষেত্রে দেখো এই উপরে যে ছোট ছোট একটু ত্রিভুজের মতো বেরিয়ে আছে, এটাও এতটাই ছোট যে এটাকে আমরা কনসিডার করি না। ওকে, তাহলে ওয়ার্ক ইকুয়াল টু এই যে এবিসিডি এরিয়া, যে ইয়েলো জোনটা আছে, ওটা আইসোথার্মাল রিভার্সেবল কম্প্রেশন ওয়ার্ক।
বাট দেখো যখন আমরা কম্প্রেশন ওয়ার্ক ইরিভার্সিবল সিস্টেমের ক্ষেত্রে করছি, তাহলে পি এক্সটার্নাল, দেখো পি কোথায় ছিল, ইনিশিয়াল পি ছিল P1, ফাইনাল পি কোথায় গেছে না P2। তাহলে পিটা মানে দেখো ফাইনাল পি হচ্ছে যে 0 থেকে P2, ওকে। তাহলে এটা হচ্ছে পি এক্সটার্নাল ইন্টু ডেল্টা ভি, V1 ছিল এখানে, V2 ছিল এখানে, তাহলে ডেল্টা ভি হচ্ছে এই জোনটা, এই যে সি থেকে ডিটা হচ্ছে যে ডেল্টা ভি, আর উপরে পি, এটা গুণ করলে যে এরিয়াটা হচ্ছে পি ডেল্টা ভি করলে যে এরিয়াটা ইয়েলো শেডের এরিয়া হচ্ছে, এটাই হচ্ছে ওয়ার্ক। তাহলে আইসোথার্মাল ইরিভার্সেবল কম্প্রেশন ওয়ার্ক ইজ গ্রেটার দেন আইসোথার্মাল রিভার্সেবল কম্প্রেশন ওয়ার্ক। খুব ভালো করে মনে রাখবে, এক্সপানশনের ক্ষেত্রে ইরিভার্সেবল ছোট, রিভার্সেবল বড়, আর কম্প্রেশনের ক্ষেত্রে ইরিভার্সেবল বড় এবং কম্প্রেশন সরি ইরিভার্সেবল বড়, রিভার্সেবল ছোট, ওকে। চলো আজকে আমরা এই পর্যন্ত থিওরি পড়লাম। পরের দিন আমাদের অবশ্যই আমরা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স নিয়ে আলোচনা করব, এবং এই যে এক্সপানশন কম্প্রেশন ওয়ার্ক রিভার্সেবল ওয়ার্ক পর্যন্ত পড়লাম, সেই রিলেটেড আমি 10টা কোশ্চেন এমসিকিউ রেডি করেছি, খুব তাড়াতাড়ি আমরা সেগুলো দেখে নেব, ঠিক আছে। বলছে হোয়েন এ সিস্টেম ডাজ নট এক্সচেঞ্জ হিট উইথ দ্য সারাউন্ডিংস দ্য প্রসেস ইজ কল্ড, হিট চেঞ্জ হয় না, আমরা বলেছি অ্যাডিয়াবেটিক সিস্টেমে হিট চেঞ্জ হয় না, দ্য প্রসেস ইজ কল্ড অ্যাডিয়াবেটিক। থার্মাল আইসোথার্মাল কন্ডিশনে দেখো হিট চেঞ্জ হয়, টেম্পারেচার ফিক্স থাকে। অ্যাডিয়াবেটিক এতে দেখো আমরা বলেছি বারবার যে কন্টেনারের বাইরের দিকে একটা অ্যাডিয়াবেটিক ওয়াল আমরা দিয়ে দেব, অ্যাডিয়াবেটিক ওয়াল বা ইনসুলেটেড ওয়াল দিয়ে দিলে তাহলে হিটটা বাইরের হিট ভেতরে, ভেতরের হিট বাইরে যেতে পারবে না, কিউ ইকুয়াল টু 0। কোশ্চেন নাম্বার 2 দেখো, এ প্রসেস ইজ কল্ড রিভার্সেবল প্রসেস। রিভার্সেবল প্রসেস কাকে বলবো না, দেখো সারাউন্ডিংস এন্ড সিস্টেম চেঞ্জ আর সেম না, দেয়ার ইজ নো বাউন্ডারি বিটুইন সিস্টেম এন্ড সারাউন্ডিংস, নো, সিস্টেম এন্ড সারাউন্ডিংস এর মধ্যে বাউন্ডারি থাকতেই হবে, নাহলে এটা থার্মোডাইনামিক হবে কি করে, থার্মোডাইনামিক সিস্টেম হবে কি করে। সারাউন্ডিংস ইজ অলওয়েজ ইন ইকুইলিব্রিয়াম উইথ সিস্টেম, না, সারাউন্ডিংস সবসময় ইকুইলিব্রিয়ামে থাকতে পারে, নাও থাকতে পারে। দ্য সিস্টেম চেঞ্জ ইন্টু সারাউন্ডিংস, ও সরি 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 আমি ভুল বলছি, যে একটা রিভার্সেবল সিস্টেমের ক্ষেত্রে সারাউন্ডিংস এবং সিস্টেমের মধ্যে একটা ইকুইলিব্রিয়াম থাকতেই হবে। তার কারণ দেখো আমরা ওই যে বালি, একটা করে বালি তুলে নিই বা একটা করে বালি চাপাই, তারা কি করছে সঙ্গে সঙ্গে তাদের ইকুইলিব্রিয়ামটা এক্সিস্ট করে নেয়। রিভার্সেবল মানেই ইকুইলিব্রিয়াম একটা এক্সিস্ট করবে। চলো কোশ্চেন নাম্বার 3, দ্য ওয়ার্ক ডান বাই অ্যান আইডিয়াল গ্যাস ইজ এ প্রসেস shown in the PV diagram is represented by, তাহলে রিপ্রেজেন্টেড বাই কি, ওয়ার্ক ডান কি দিয়ে রিপ্রেজেন্ট করছি, দেখো প্রসেসে আমরা কি দিয়ে ওয়ার্ক ডানটা কিভাবে রিপ্রেজেন্ট করছি না, এরিয়া, এরিয়া বা জোন অফ পিভি ভলিউম, সরি পিভি কি বলে প্লট, পিভি প্লটের মানে কার্ভের এরিয়া দ্বারা, তাহলে এরিয়া আন্ডার পিভি কার্ভ, ঠিক আছে। চলো কোশ্চেন নাম্বার 4, an isothermal expansion is an ideal gas, sorry, an isothermal expansion of an ideal gas, the work done depends on work done depends on isothermal expansion এর ক্ষেত্রে work done depends on only the initial and final state, only the path taken। আচ্ছা ওয়ার্ক কি হয়, ওয়ার্ক তো পাথ ফাংশন, ওয়ার্ক তাহলে শুধুমাত্র ইনিশিয়াল এবং ফাইনাল স্টেটের ক্ষেত্রে হবে না, ঠিক আছে। আচ্ছা তাহলে পি ইন্টু তোমার ভি, ঠিক আছে, ওয়ার্ক হচ্ছে পি ইন্টু ডেল্টা ভি, তো তাহলে দেখো আমরা হচ্ছে এখানে বলবো বোথ পাথ অ্যান্ড স্টেট ফাংশন, কারণ ওয়ার্ক আমরা জানি পাথ ফাংশন, কিন্তু দেখো ওয়ার্ক হচ্ছে প্রেসার এবং ভলিউম, এই দুটো স্টেট ফাংশনের ওপর কিন্তু ডিপেন্ড করে আছে, ঠিক আছে। তার জন্য এখানে ওয়ার্ক হচ্ছে যে বোথ পাথ অ্যান্ড স্টেট ফাংশন হবে, এটা একটু তোমরা মনে রাখবে, ওকে। The change in which of the following properties does not depends on the path, the change in which of the following properties does not depend on the path, পাথের উপর ডিপেন্ড করে, আমরা জানি কিউ পাথের উপর ডিপেন্ড করে, ওয়ার্ক পাথের উপর ডিপেন্ড করে, তাহলে গিভস ফ্রি এনার্জি, ওকে। কোশ্চেন নাম্বার 6, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ স্টেট ফাংশন, স্টেট ফাংশন আর পাথ ফাংশন আমি বলেছি কিউ আর ডব্লিউ বাদে সমস্ত থার্মোডাইনামিক প্যারামিটার হচ্ছে যে
তোমার স্টেট ফাংশন। এখানে দেখো থার্মোডাইনামিক প্যারামিটার, এখানে ইন্টারনাল এনার্জি আছে, এখানে ডিস্টেন্স ট্রাভেল বাই এ পার্টিকেল, এটা কিন্তু পাথের উপর মানে ডিপেন্ড করে যে কোন পাথে গেছে। এটা যদিও থার্মোডাইনামিক প্যারামিটার নয় অপশন ডিটা, তবু এটা এখানে কিন্তু পাথ ফাংশন হবে, কারণ এটা থার্মোডাইনামিক্যাল পাথ ফাংশন নয়, এটা হচ্ছে যে অন্য মানে ডিস্টেন্স ট্রাভেলড বাই, এখানে এর সঙ্গে থার্মোডাইনামিক্সের কোনো সম্পর্ক নেই। ফর দ্য সেম initial and final condition, the work done during the reversible isothermal expansion of an ideal gas is, ওই তো এক্ষুনি পড়ে এলাম যে রিভার্সিবল isothermal expansion always greater than irreversible isothermal expansion, ঠিক আছে, always greater than। এবার দেখো কোশ্চেন নাম্বার 8, which of the following is true for an irreversible process? irreversible প্রসেসের ক্ষেত্রে কি কোনটা ট্রু? it involves only ইনফাইনাইটেসিমাল চেঞ্জ ইন দ্য সিস্টেম, না ইনফাইনাইটলি স্মল চেঞ্জ যেটা হয় সেটা কার ক্ষেত্রে হয়? না রিভার্সিবল চেঞ্জ। ইজ অলওয়েজ অকার্স আন্ডার ইকুইলিব্রিয়াম কন্ডিশন, ইকুইলিব্রিয়াম তো হবেই না ইরিভার্সিবল কন্ডিশন, এটা হচ্ছে স্পন্টেনিয়াস প্রসেস এবং ওয়ান ডিরেকশনাল প্রসেস। আচ্ছা, ইট ইনভলভস ফাইনাইট চেঞ্জ অ্যান্ড ডিসেপটিভ এফেক্ট লাইক ফ্রিকশন অ্যান্ড টার্বুলেন্স, এটাই হচ্ছে ঠিক, এখানে ফ্রিকশন থাকবে, টার্বুলেন্স থাকবে এবং চেঞ্জটা ফাইনাইট হবে। ওকে, চলো কোশ্চেন নাম্বার 9, ফর দ্য সেম ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল স্টেট দ্য ওয়ার্ক ডান ডিউরিং দ্য রিভার্সিবল আইসোথার্মাল কম্প্রেশন, আচ্ছা এখানে আবার কম্প্রেশন বলেছে, অফ অ্যান আইডিয়াল গ্যাস ইজ অলওয়েজ, তাহলে লেস দেন হবে। দেখো আইসোথার্মাল কম্প্রেশন এক্সপানশনের ক্ষেত্রে আইসোথার্মাল বেশি, আইসোথার্মাল ওয়ার্ক ইজ গ্রেটার দেন আইসোথার্মাল রিভার্সিবল ওয়ার্ক ইজ গ্রেটার দেন ইরিভার্সিবল ওয়ার্ক। আর যখন কম্প্রেশন হচ্ছে তখন হচ্ছে isothermal reversible compression work is less than irreversible compression work. Okay, last question, question number 10, the system in which there is no exchange of matter, work or energy from the surroundings, দেখো একটা সিস্টেম যেখানে হিট এক্সচেঞ্জ অফ ম্যাটার, ওয়ার্ক অর এনার্জি কোনো কিছুই এক্সচেঞ্জ হবে না, তা কার সঙ্গে? না সারাউন্ডিং সিস্টেম থেকে সারাউন্ডিংস এর মধ্যে, তাকে আমরা বলবো আইসোলেটেড সিস্টেম। ওকে, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, তাহলে ডিয়ার স্টুডেন্ট আজকে এই পর্যন্তই থাকলো, পরের দিন আমরা আবার থার্মোডাইনামিক্সের ক্লাস 2 বা পার্ট 2 নিয়ে আসবো, সেখানে আমাদের ফার্স্ট ল নিয়ে আলোচনা হবে, সেখানে আবার এরকম কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন থাকবে। এইভাবে আমরা ধীরে ধীরে আমাদের সিলেবাসটাকে এগিয়ে নিয়ে যাব। আর তোমরা কোনো কিছু জানার থাকলে বা কোনো কিছু বুঝতে না পারলে তাহলে অবশ্যই আমাকে আমার চ্যানেলের যে কমেন্ট সেকশন সেখানে আমাকে তোমরা কমেন্টে জানাবে। আর সবাইকে অনুরোধ তোমরা একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও, যাতে আমারও একটু ভালো লাগে এই যে তোমার মেটেরিয়ালগুলো বানাতে বা প্রেজেন্টেশন করতে অনেকটাই তো সময় লাগে, যদি তোমাদের সম্ভব হয় তাহলে তোমরা লাইক আর সাবস্ক্রাইবটা করে দিও। আর আজকের মতো এখানেই রাখছি, পরের ক্লাসে আবার দেখা হচ্ছে, টাটা।